যেহেতু এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের কনসেপ্ট, যেহেতু এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের কনসেপ্ট, সেই জন্য আমরা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করার চেষ্টা করব, যাতে প্রতিটা স্টুডেন্ট বুঝতে পারে যে শেয়ার মার্কেটটা কি, কিভাবে শেয়ার মার্কেটের সূত্রপাত হলো এবং শেয়ার মার্কেট থেকে ইনকামটা আমরা কিভাবে করব। তো প্রথমে বলি, তোমরা অবশ্যই জানবে বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটের নাম শুনলেই ভয় পায়। তাদের কাছে মনে হয় শেয়ার মার্কেট জুয়া খেলা, জুয়া খেলার জায়গা, এই কথাগুলো তারা কিন্তু ভাবে বা বলে জানে এটা। শেয়ার মার্কেটের জ্ঞান ছাড়া শেয়ার মার্কেটে কাজ শুরু করেছে। কারা বলে এই কথাগুলো? যারা বেশিরভাগ মানুষ বলে দেখবে শেয়ার মার্কেট গ্যাম্বলিং, এখানে জুয়া হচ্ছে, তাদেরকে দেখবে তারা উইদাউট নলেজ শেয়ার মার্কেট শুরু করেছে। অথবা যাদের শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো জ্ঞান নেই, এবং আর যারা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে মার্কেটে এসেছে, মানে রাতারাতি একদিন আজকে টাকা লাগালাম কালকে কোটিপতি হয়ে যাব, এই স্বপ্ন নিয়ে যারা মার্কেটে রেখেছে, তারপরে তারা শেয়ার মার্কেটে টাকা ডুবিয়ে লস করছে এবং সাথে সাথে তারা শেয়ার মার্কেটটাকে গালিগালাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি শেয়ার মার্কেট থেকে বড়লোক হওয়া যায় না? প্রশ্ন তোমাদের থাকতেই পারে যে স্যার শেয়ার মার্কেট থেকে কি বড়লোক হওয়া যায় না? উত্তর আমার থাকছে, উত্তর হলো হ্যাঁ, শেয়ার মার্কেট থেকে বড়লোক হওয়া অবশ্যই যায়, কিন্তু তার আগে আপনাদেরকে শেয়ার মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। একটা কথা না বললেই না, অনেকে হালকা ফুলকা জ্ঞান নিয়ে শেয়ার মার্কেটে আসে, এটা হলে কিন্তু চলবে না। আপনাকে প্রপার নলেজ থাকতে হবে, আর তার না হলে অন্যান্য ইনভেস্টরদের মতো আপনারও অবস্থা হয়, মানে অন্যান্য ইনভেস্টররা যেমন লস করে। আমরা উদাহরণ হিসেবে যেমন বলে থাকি, সাঁতার না জেনে গভীর জলে নেমে পড়ার মতোই অবস্থা হবে। এখানে তো আপনি অবশ্যই ডুবে যাবেন যদি আপনি সাঁতার না জানেন, এবং যদি আপনি গভীর জলে নেমে যান তাহলে আপনার তো আপনি বুঝতে পারছেন ডুববে অবশ্যই। তাহলে যদি আপনি শেয়ার মার্কেট না জেনে শেয়ার মার্কেটের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করা শুরু করেন, তাহলে তো আপনার লস হবে, তাহলে তো আপনার মনেই হবে না শেয়ার মার্কেট গ্যাম্বলিং জুয়া, অনেক কিছু আপনার মনে হবে, কারণ আপনার মধ্যে নলেজ নেই। তেমনি শেয়ার মার্কেট শিখে তবেই শেয়ার মার্কেটে কাজ শুরু করা উচিত। অল্প একটু জ্ঞান নিয়ে শেয়ার মার্কেট শুরু করা মানে মহা বিপদ, এটা একটা মাথায় রেখো। আমরা সোজা বাংলা ভাষায় অনেকে বলি না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটা কি হয় না, একটু আধটু জানে, কিন্তু একটু আধটু জানে, নিজেকে অনেক কিছু ফিল করে। আমাদের এলাকাতেও দেখবে, তোমাদের গ্রামে দেখবে অনেকে সামান্য জ্ঞান আছে বা সামান্য কিছু আছে, লোককে এমনভাবে দেখা যায় না অনেক কিছু জানে, আদৌ কিন্তু তার মধ্যে কিছু নেই। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী বেশিরভাগ শেয়ার মার্কেটে আছে, যারা লস করে কিন্তু। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যদি রেগুলার শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে চান, তাহলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটি থাকতে হবে, যে গুণটি থাকার প্রয়োজন, সেটি হলো ধৈর্য। অর্থাৎ ধৈর্য কাকে বলা হয় আমি যদি বলি, দেখো আমি তোমাদেরকে শেয়ার মার্কেট শেখানোর পরে বললাম যে এই রকমের সিচুয়েশন এলে তবে বাই করবে। দেখো সিচুয়েশনটা হয়তো 9টা 15 মার্কেট খুললো, সিচুয়েশনটা 9টা 20-তে এলো না, 9টা 30-এ এলো না, 9টা 40-এ এলো না, 10টা বেজে গেল, ওই রকম সিচুয়েশন আসছে না, আপনি ধৈর্য হারিয়ে ভুল করে কোনো ডিসিশন নেবেন না। কারণ হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত না আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে বাইং সিগন্যাল আপনি পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বাই করবেন না। তার মানে শেয়ার মার্কেটে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। যদি আপনার মধ্যে ধৈর্য ও শেয়ার মার্কেট সম্বন্ধে প্রপার নলেজ থাকে, তাহলে আপনি অবশ্যই শেয়ার মার্কেট থেকে অনেক টাকা কামাতে পারবেন, যেটা আপনি কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবেননি। অবশ্যই শেয়ার মার্কেট থেকে এত টাকা ইনকাম করা যায়, আপনার হয়তো কল্পনা নেই, মানে আপনি কল্পনা করতে পারবেন না শেয়ার মার্কেট থেকে এত টাকা ইনকাম করা যায়। শেয়ার মার্কেট সোজা বাংলা ভাষায় বললে এটা বলা এর ভুল হবে না আমার, শেয়ার মার্কেট হচ্ছে একটা টাকার খনি। শেয়ার মার্কেট হচ্ছে একটা টাকার খনি। যে একে একবার শিখে ফেলতে পারবে, তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা অনেকে দেখবেন বা জানবেন, বা আমি আমার জীবনের জার্নি থেকে দেখেছি শুনেছি, যে আমরা স্বপ্নেও ভাবতাম না যে আমরা এই জায়গায় যেতে পারবো বা এত টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু শেয়ার মার্কেট থেকে যেটা স্বপ্নেও ভাবে না, ভাবা যা, মানে স্বপ্ন, মানে আমরা ভাবতেও পারি না যে এটা সম্ভব, কিন্তু শেয়ার মার্কেট যদি তুমি শিখে ফেলো, সেটাও সম্ভব। অনেকে বিএমডব্লিউর স্বপ্ন দেখে, কিন্তু শেয়ার মার্কেট যদি তুমি শিখে ফেলো, তোমার বিএমডব্লিউর স্বপ্ন দেখতে হবে না, তোমার সামনে বিএমডব্লিউ চলে আসতে পারে এনি টাইম। কারণ হচ্ছে কি, এত টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু আনুমানিক তার সত্ত্বেও আনুমানিক দেখবে 90 থেকে 92% কাছাকাছি লোক শেয়ার মার্কেট থেকে লস করে। তারপরে এত কিছু, এত শেয়ার মার্কেট যেহেতু টাকার খনি, তাহলে শেয়ার মার্কেট থেকে মানুষ লস করে কেন?
কারণ তারা মার্কেট সম্বন্ধে কিছু না জেনেই মার্কেটে নেমে পড়ে। আমি আপনাদের শেয়ার মার্কেট সম্বন্ধে এতটাই সহজ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব যে 5-6 ছেলেমেয়েরা, মানে 5-6 যারা পড়ে তেমন কোয়ালিটি বাচ্চা ছেলেমেয়েরা খুব সহজে মার্কেট সম্বন্ধে আয়ত্ত করতে নিতে পারবে। অর্থাৎ আমি এমনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসটা, অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 5-6 ছেলেরা হয়তো বুঝতে পারবে, তা তোমরা কেন বুঝতে পারবে না? আশা করবো তোমরা সবাই বুঝতে পারবে যদি একটু বোঝার চেষ্টা করো ধৈর্য ধরে। আমি আগেই বলেছি শেয়ার মার্কেট হচ্ছে কি ধৈর্যের প্ল্যাটফর্ম, এটা আপনি মাথায় রাখবেন। শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য সাধারণত তিনটি পদ্ধতি থাকে। প্রথমটি হলো ইন্টারডে ট্রেডিং, দ্বিতীয়টি হলো মিড টার্ম বা সুইং ট্রেডিং, তৃতীয়টি হলো ইনভেস্টমেন্ট। অর্থাৎ শেয়ার মার্কেটে তিন ধরনের ট্রেডিং করা যায়। প্রথমত আমি শুরুতেই বললাম ইন্টারডে অর্থাৎ দিনে ট্রেডিং যেটা করা হয়, তারপরে সুইং ট্রেডিং, তারপরে ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট থেকে টাকা কামানোর জন্য আপনাদেরকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি কোন পারপাসের জন্য টাকা লাগাচ্ছেন। লং টার্মের জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে চান, নাকি আজকের কিনে আজকেরই বিক্রি করে টাকা ইনকাম করতে চান। অর্থাৎ আপনার শুরুতেই প্ল্যানিং থাকতে হবে আপনি কোন সেগমেন্টে যেতে চাইছেন। অর্থাৎ আপনি কি দিনে ডেলি পয়সা ইনকাম করতে চাইছেন, নাকি আজকের কিনে 1 মাস 2 মাস পরেই বিক্রি করে পয়সা ইনকাম করতে চান। এটা আপনাকে ডিসাইড করতে হবে। অর্থাৎ আপনি ইনভেস্টার না ট্রেডার। শেয়ার মার্কেটে দু রকমের লোক আছে, একটা হচ্ছে ইনভেস্টার আর ট্রেডার। ট্রেডার হচ্ছে ডেইলি টাকা ইনকাম করে বেশিরভাগ ক্ষেত্রে ওরা দেখবে ডেইলি ডেইলি টাকা হয় লস নাই লাভ, ডেইলি যেটা না একটা না একটা করে বেরিয়ে যায়। অনেকে দেখবে 5 থেকে 10 হাজার টাকা নিয়ে শুরু করে ডেইলি 500 1000 টাকা। ডেইলি করাটা সম্ভব না, এটা বলা ভুল। ডেইলি যত বড় এক্সপার্ট হোক না কারণ ডেইলি ইনকাম প্রফিটেবল হওয়াটা খুব চাপ। বেশিরভাগ দিন আমরা বলতে পারি হয়তো সপ্তাহে হয়তো 5 দিনের ট্রেডিং হচ্ছে, 4 দিন লাভ করছে, হয়তো কোনো সময় একদিন লস হচ্ছে, কোনো সময় 4 5 দিন লাভ হচ্ছে, এরকম হতে পারে। কিন্তু যে ডেলি প্রফিট হবে কনস্ট্যান্ট মাসের পর মাস বছরের পর বছর, এটা কিন্তু সম্ভব না। এটা মাথায় রেখে দিও। যদি আপনি আজকের মধ্যে শেয়ার মার্কেট কেনাবেচা করেন, যদি আপনি আজকের মধ্যে শেয়ার মার্কেট কেনাবেচা করেন, তাহলে তাহলে অনেকে ফান্ডামেন্টালে কোনো কাজ নেই। অর্থাৎ যখন আপনি দিনের দিন শেয়ার কেনাবেচা করবেন, আজকের কিনে আজকের বিক্রি করবেন, সেখানে কিন্তু ফান্ডামেন্টালের কোনো কাজ নেই, যত বড়ই কোম্পানি হোক না কেন। আর সেখানে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস প্রয়োজন হবে। অর্থাৎ যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, যত ভালো কোম্পানি হোক না কেন, আপনার কিন্তু এখানে টেকনিক্যালের কোনো কাজ নেই। এটা মাথায় রাখতে হবে, সেখানে আপনাকে ফান্ডামেন্টালের কাজ। সরি। এই ধরনের ট্রেডিং শেয়ার মার্কেটে ইন্টারডে ট্রেডিং বলা হয়, অর্থাৎ দিনে কিনে দিনে বিক্রি করাকে। আর যদি আপনি কোনো স্টককে 1 মাসের অধিক, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর তারও বেশি হোল্ড করতে চান, সেখানে আপনাকে প্রপারলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যখন তুমি দিনে ট্রেড করবে তখন তোমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। আর যখন তুমি ইনভেস্টমেন্ট করবে অর্থাৎ টাকা লাগিয়ে রেখে দেবে কোনো কোম্পানি, তখন তোমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। তখন তোমাকে কোম্পানির সেলস ঠিকঠাক হচ্ছে কিনা, কোম্পানির রেভিনিউ ঠিকঠাক হচ্ছে কিনা, কোম্পানির ঘাড়ে কত টাকা ঋণ বা কত টাকা দেনা আছে সেটা দেখতে হবে, দেনা বাড়ছে না কমছে, কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, কোম্পানির কাছে ক্যাশ কত টাকা আছে, আরও অনেক কিছু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যখন করবেন তখন আপনাকে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, তবেই কিন্তু একটা ভালো স্টকে টাকা লাগালে তবেই কিন্তু আপনার প্রফিট হওয়া সম্ভব। যে কোনো স্টকে কেউ বলে দিল টাকা লাগিয়ে দিলে সেখানে কিন্তু প্রফিট হওয়া সম্ভব না, কথাটা মাথায় রেখে দিও। এই ধরনের দীর্ঘমেয়াদী শেয়ার হোল্ড করে রাখাকে বলা হয় ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটা শেয়ারকে কিনে যখন দীর্ঘ লং টাইমের জন্য 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছরের জন্য রেখে দেবে, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলে থাকি। এক কথায় একদিনের মধ্যে শেয়ারটাকে কেনা বেচা করাকে বলা হয় ইন্টারডে ট্রেডিং। আর কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর শেয়ারটাকে হোল্ড করে রাখাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, এটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে। ইনভেস্টমেন্টকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। আপনি কোন কোন শেয়ারকে বাই করে হোল্ড করতে পারেন, আপনি কোনো শেয়ারকে বাই করে হোল্ড করতে পারেন। কোম্পানির শেয়ার প্রাইস উপরে গেলে আপনার টাকা বাড়তে শুরু করবে। কোনো কোম্পানির টাকা লাগিয়ে রাখার পর যখন দেখবেন ফান্ডামেন্টাল আপনি অ্যানালাইসিস করবেন, অর্থাৎ কোনো কোম্পানির যখন আপনি টাকা লাগাবেন ইনভেস্টমেন্ট করে রাখবেন, সেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে করতে হচ্ছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে কি হবে, যখন কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়বে আপনার টাকা বাড়বে। অর্থাৎ আপনি মনে করেন রিলায়েন্সে টাকা লাগাচ্ছেন, রিলায়েন্সকে ভালো করে অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস মানেটা কি বলো তো? ফান্ডামেন্টাল মানে আমরা আগে থেকেই অনুমান করতে পারি যে আজকে যদি টাকা লাগাই 1 মাস পরে আমার টাকা কতটা বাড়তে পারে আর কেন বাড়তে পারে, তার পিছনে কি লজিক আছে, সেটা হচ্ছে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস করা মানে শেয়ারের প্রাইস বাড়লে তুমি 1 লাখ টাকা লাগিয়ে রাখলে দেখলে তোমার টাকা ধীরে ধীরে করে বাড়তে থাকছে, 1 হাজার টাকা লাগিয়ে রাখলে তোমার টাকা ধীরে ধীরে করে বাড়তে থাকছে, শেয়ারের প্রাইস বাড়ার সাথে সাথে তোমার টাকা বাড়ছে। ইনভেস্টমেন্ট এটা একটা পার্ট আছে, মানে তুমি কোনো শেয়ার কিনে রাখলে, কোনো কোম্পানির ভাগিদারি নিয়ে রাখলে। 2 নম্বর কি আছে ইনভেস্টমেন্ট, এখানে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারেন। এখানে দ্বিতীয় কথা, অনেকে কি করে, অনেকে দেখবে মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে রাখে, যেখানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে না।
এক্সপার্ট টিম অ্যানালাইসিস করে আপনার টাকাকে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু যেটা প্রফিট হবে কিছুটা, এটা মাথায়, কিছুটা ওরা কেটে নেবে, কিছুটা নিয়ে কিছুটা আপনাকে দেবে। এখানে রিস্কটা অনেক কম। অর্থাৎ প্রথমত হচ্ছে কি ইনভেস্টমেন্ট, অর্থাৎ তুমি শেয়ারটাকে বাই করলে, ইনভেস্টমেন্টের তিনটে পার্ট হচ্ছে, প্রথম শেয়ার বাই করে রাখা যায়, তুমি কোনো কোম্পানির শেয়ার বাই করে রাখলে শেয়ারের দাম বাড়লো, তোমার টাকাও বেড়ে গেল। দ্বিতীয় ইনভেস্টমেন্টের দ্বিতীয় পার্টে কি আছে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ মিউচুয়াল ফান্ড নিয়ে তুমি যখন কোনো মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবে তখন তোমার মাথা লাগাতে হবে না, ওই যে মিউচুয়াল ফান্ডটা যারা চালাচ্ছে সেখানে এক্সপার্ট টিম আছে, এক্সপার্টরা তোমার টাকাকে ভালো ভালো কোম্পানিতে লাগানোর চেষ্টা করবে। আর মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক রিস্ক ফ্রি হয়, অনেক রিস্ক কম থাকে। কিন্তু এখানে টুইস্ট কি আছে, যখন তুমি নিজে খেটে কোনো কোম্পানিতে টাকা লাগাবে তখন যে টাকাটা বাড়বে সবটা তোমার পকেটে চলে আসবে। সরি, একটু জল খাবো। আর যখন মিউচুয়াল ফান্ডে আপনি টাকা লাগাচ্ছেন না, তখন কিন্তু ওরা, যেহেতু তোমার টাকাটা ওরা প্ল্যানিং করে লাগাচ্ছে, যা লাভ হবে সেখান থেকে কিন্তু ওরা কিছুটা নিজেদের চার্জ হিসেবে কেটে নেবে। তার মানে সরি, মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে রিস্ক হয়তো কম, কিন্তু আপনার টাকাটা যেটা প্রফিট হবে ওখান থেকে কিছুটা কিন্তু ওরা ভাগ্য নিয়ে নেবে। অনেক সময় দেখবেন মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে লসও দেখায়, এটা না যে মিউচুয়াল ফান্ডে টাকা লাগালেই এক্সপার্টরা ইনভেস্টমেন্ট করছে মানে আপনার লাভ হবে, সেজন্য মিউচুয়াল ফান্ডে কিন্তু প্রফিটও অনেক কম হয়। অনেকে দেখবে সারা বছরে 14% 15%-এর কাছাকাছি প্রফিট হয়। কিন্তু যদি আপনি স্টকে টাকা লাগিয়ে রাখেন, অনেক সময় দেখবে বছরে টাকা আপনার ডবল, দু ডবল, তিন ডবলও হয়ে যেতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে সেই ব্যাপারটা তেমন থাকে না, খুব কম, রেয়ার কেসে। মিউচুয়াল ফান্ড এক বছর টাকা ডবল দিয়েছে এমন আমার জানা নেই, কিন্তু এমন এমন স্টক আছে যারা বছরে 10 ডবল অব্দি টাকা করে দিয়েছে, তেমন স্টক আমার অনেক জানা আছে। তার মানে যখন নিজের দিমাগ লাগাবে না তখন কিন্তু তোমরা চাইলে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারো। আচ্ছা, মিউট রাখো প্লিজ। 3 নম্বর, তাহলে ইনভেস্টমেন্টের প্রথম কাজ কি হলো, তোমরা চাইলে একটা স্টকে টাকা লাগাতে পারো। আর দ্বিতীয় হচ্ছে কি, তোমরা চাইলে মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড কিনে রাখতে পারো। 3 নম্বর খুব ভালো একটা ইনভেস্টমেন্টের জায়গা, যেটা বেশিরভাগ বড় লোকরা করে বলে আমার মনে হয়, যারা রিস্ক নিতে চায় না তারা করে বলে মনে হয়, এবং মিউচুয়াল ফান্ডের থেকে আমি জানি অনেক বেশি টাকা পাওয়া যায়। সেটা তোমাদেরকে আমরা ধীরে ধীরে করে শেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে ইটিএফ, ইলেকট্রনিক ট্রেডেড ফান্ড। এখানে আপনাকে সিম্পল ইন্ডেক্স সিলেক্ট করে, এখানে সিম্পল আপনি ইন্ডেক্স সিলেক্ট করলেন, ইন্ডেক্স কাকে বলা হয়, যেমন নিফটি, ব্যাংক নিফটি, এই সমস্তগুলোকে আমরা ইন্ডেক্স বলে থাকি। এখানে আপনি টাকা লাগাবেন, টাকা লাগানোর সাথে কি হবে না, নিফটি ব্যাংক নিফটিটা কি আছে, নিফটি মানে আমাদের দেশের সব থেকে বড় 50খানা কোম্পানি। অর্থাৎ এই বাস্কেটটাতে আপনি যখন টাকা লাগাবেন, আপনি ভালো করে জানেন যদি দেশের ক্ষতি হয় তবে আপনার টাকা কিন্তু কমতে পারে। আর নর্মালি আমরা জানি আমাদের ইন্ডিয়া কিন্তু পিছিয়ে নেই, আমাদের ইন্ডিয়া কনস্ট্যান্ট গ্রোথ করছে। অর্থাৎ নিফটিতে টাকা লাগানো মানে তোমার জিডিপি যে বাড়ার সাথে সাথে নিফটিও বাড়ে আর তোমার টাকাও বাড়বে। অর্থাৎ আমি এই তিনটে ইনভেস্টমেন্টের মধ্যে তোমাদেরকে যদি বলে বোঝাতে চাই, যেমন স্টকে বাই করলে খুব বেশি প্রফিট পাওয়া যায়, কিন্তু তার জন্য খুব বেশি অ্যানালাইসিস নিজে থেকে করতে হয়। আর আপনি যদি মনে করেন নিজেকে কুঁড়ে মনে করেন টেনশন দেবো না, বেশি শিখবো না, ঝামেলায় যাবো না, তাহলে আপনার মনে করলে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারেন। মিউচুয়াল ফান্ডের রিস্কও তেমন নেই, যেহেতু এক্সপার্ট টিম আপনার টাকা লাগাবে, সেখানে আপনার টেনশন খুব বেশি নেই, কিন্তু প্রফিটও অনেক কম পাবে, কারণ যে প্রফিটটা হবে সেখান থেকেও কিন্তু মিউচুয়াল ফান্ডের লোকরা কিন্তু কাটিং করবে, নিজেদের কমিশন রাখবে। আর ইটিএফ ব্যাপারটা কি হয়, আমার আইডিয়াতে মিউচুয়াল ফান্ডের থেকেও কিন্তু ইটিএফটা অনেক ভালো, কারণ অনেক ইটিএফ আছে যে ইটিএফ এক বছরের মধ্যে দেখা গেছে যে অলরেডি 20%-এর তো উপরে, 40%, 50%-এর কাছাকাছি প্রফিট দিয়ে রেখেছে। তাহলে আমাদের কাছে ইনভেস্টমেন্টের তিনটে উপায় কি থাকলো, স্টক বাই করে, সেকেন্ড মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়ে, থার্ড ইটিএফ বাই করে। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার বলি কেন 90%-এর বেশি মানুষ শেয়ার মার্কেটে টাকা ডোবায়। ম্যাক্সিমাম মানুষ কি করে, টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া শেয়ার মার্কেটে ট্রেডিং শুরু করে। অর্থাৎ শেয়ার মার্কেটে ট্রেড করার জন্য যে অস্ত্র হচ্ছে কি, ব্রহ্ম অস্ত্র যাকে বলা হয়, সেটা হচ্ছে কি কিন্তু টেকনিক্যাল। অনেকে টেকনিক্যালের জানে না, কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড করা শুরু করছে। হয়তো তিনি যে কোম্পানিতে টাকা লাগাচ্ছে সেই কোম্পানিটা খুব ভালো, খুব ভালো, তার ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, তার রেভিনিউ ঠিকঠাক আছে, ভালো প্রফিট দিচ্ছে, কিন্তু আপনাদের একটু আগে বলেছিলাম যে ইন্টারডেতে কোম্পানি ফান্ডামেন্টাল কাজ করে না। আপনি ফান্ডামেন্টাল যদি জানেন, ভালো কোম্পানি মনে করে ইন্টারডে করছেন না, সেখানে হবে না, কারণ ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল কাজ করে না, এখানে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। বা হয়তো এমনও হতে পারে কারোর কাছে টিপস পেয়েছেন, সকালে টিভিতে বলেছে যে এই স্টকটা উঠতে পারে, তেমন ভেবে আপনি ইন্টারডেতে টাকা লাগিয়েছেন, এইবার দেখা যায় তার প্রফিটের পরিবর্তে লস হওয়া শুরু হয়ে গেছে। কেন লস হওয়া শুরু হয়েছে, কারণ আপনি জানেন না, আপনি কারোর টিপস নিলেন বা আপনি কারোর থেকে জেনে করলেন, আর যখনই লস হতে থাকে তিনি সেটাকে এভারেজ করার চেষ্টা করেন। অনেক সময় কি হয় না, আপনি 100 টাকা দিয়ে কিনলেন,
শেয়ারের দাম কমে গেল, 100 টাকা দিয়ে কিনে শেয়ারের দাম 95 টাকা চলে এলো, তখন কি হবে? প্রথম 100 কোয়ান্টিটি কিনে রেখেছিল, অ্যাভারেজ মানে কি বলা হয়, যত নিচে যায় তত আরো বাই বাই করে, যাতে প্রাইসটাকে অ্যাভারেজ করে প্রাইসটা কমে যায়। এটা অ্যাভারেজ, সেটা আমরা ডিটেলসে বুঝবো। অর্থাৎ বেশিরভাগ মানুষ কি করে না, দেখা গেছে যারা বুদ্ধি অনেক কম তারা কি করে, ইন্টারডে করতে এসছে, কিন্তু যখন দেখছে যে শেয়ারের প্রাইস নিচের দিকে পড়ে যাচ্ছে, 100 টাকায় বাই করেছিল, উনি জানে যে 200 টাকা, সরি পরে 100 টাকায় বাই করেছিল, উনি ভেবেছিল যে 110 টাকা যাবে, কিন্তু শেয়ারটার দাম নেমে 95 টাকা চলে এলো, তখন 100 খানা কিনেছিল, ফের যখন 95 এলো ফের 100 খানা কিনলো, মানে তখন 200 টাকা হয়ে গেল, আনুমানিক কিন্তু তার অ্যাভারেজ প্রাইস আরো কমে গেল। এইভাবে কিন্তু তারা অ্যাভারেজ করার চেষ্টা করে, যেটা হচ্ছে কি মার্কেটের জন্য অনেক বড় বিপদ। অ্যাভারেজ কিন্তু করা যাবে না ইন্টারডেতে, মাথায় রেখে দিও, অ্যাভারেজ কিন্তু করা যাবে না ইন্টারডেতে, স্পেশালি উইদাউট টেকনিক্যাল নলেজ ছাড়া। এবার কি করছে, অনেকে কি করছে, অ্যাভারেজ করতে করতে যখন যেগুলো দাম অনেকটা কমে গেছে, তখন তারা কি করে, তারা সেটাকে ইনভেস্টমেন্টের ঘাড়ে চাপিয়ে দেয়, সেটাকে হোল্ড করে নেয়। অর্থাৎ দিনের দিন তো তার লস হওয়ার হলো, সেটাকে কি করলো, আবার ক্যারি ফরওয়ার্ড করে নিল। এসছিল ইন্টারডে করতে, যেহেতু অনেকটা টাকার দাম, শেয়ারের দাম কমে গেছে, তখন সে সেটা ইনভেস্টমেন্ট করে দিল। এই সমস্ত সমস্যা কিন্তু মার্কেটে চলে, দেখবে এইগুলো কিন্তু করা যাবে না। চলো এবার ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বা ট্রেডিং শুরু করতে গেলে আপনাদের একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন আছে। দেখো শুরুতে আমি বলি, ইনভেস্টমেন্ট বা ট্রেডিং শুরু করতে গেলে একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন আছে। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া শেয়ার বাই সেল করা যায় না, আমরা ভালো করে জানি। এর আগের দিন আমি বলেছিলাম, অনেকে আমার কাছে যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলিয়েছে তারা আমাকে প্রশ্ন করেছিল যে স্যার ডিম্যাট অ্যাকাউন্ট জিরোদাতে কেন খুলবো, অন্যান্য প্রকারে কেন খুলবো না। আমরা স্পেশালি, আমি আগের দিন বলেছিলাম যে আমরা জিরোদা থেকে ক্লাসটা করাই, আমরা জিরোদা থেকে ক্লাসটা করাই। তো জিরোদার সম্বন্ধে অনেকে ডাউট আছে, একটুখানি ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কারণ হচ্ছে কি, ট্রেডিং অ্যাকাউন্ট এমন একটা অ্যাকাউন্ট, দেখো এর আগে কার্ভি ছিল, কার্ভি কিন্তু মার্কেট থেকে ভ্যানিশ হয়ে গেছিল, প্রচুর লোকের টাকা ডুবে গেছে, তো হয়তো তোমরা জানো না, অনেক আগের কেস। তো সেই জন্য কিন্তু যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, সেই প্ল্যাটফর্মটা যদি না ভালো হয়, খুব সমস্যা। প্রথমত বলে থাকি, ইন্ডিয়াতে সব থেকে দুটো বড় ব্রোকার যদি কেউ থাকে, সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে গ্রো, সেকেন্ড হচ্ছে জিরোদা। এবার আমরা যদি ইনভেস্টমেন্টটা করি, তাহলে কি করব, জিরোদা কিংবা গ্রোর মধ্যে দিয়ে শুরু করব। ট্রেডিং যদি করি, তাহলে জিরোদা কিংবা গ্রোর মধ্যে দিয়ে শুরু করব। কেন? কারণ হচ্ছে কি, সবসময় মাথা রাখবে, তোমার ছেলে, আমি কাউকে বলি, মনে করো সুশান্ত বাবুর ছেলে স্কুলে ভর্তি করবে, কোন একটা টিচার রাখবে, মানে ঘরে বাড়িতে একটা মাস্টার রাখবে, তাহলে কিন্তু ও সবসময় কি করবে, যে যে স্কুলে টপার হতো তার কাছে ছেলে পড়ানোর চেষ্টা করবে, যে টপার তার কাছে পড়ালে কিন্তু ছেলে টপার না হতে পারে, কিন্তু পাস অবশ্যই করবে। আর তুমি এমন একটা ছেলের কাছে পড়াতে যে স্কুলে লাস্ট বেঞ্চে পড়ে ফেল করে, তাহলে কি সমস্যা হয়ে যাবে। তার মানে কার কাছে পড়তে পাঠাচ্ছ, সেটা কিন্তু তার সম্বন্ধে আপনার নলেজ থাকার প্রয়োজন আছে। যে কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্ট খুলে নিলাম মানে কিন্তু হবে না। প্রথমত ভালো টপ 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 র্যাঙ্ক যারা করে, ফার্স্ট সেকেন্ড যারা রোল করে, অবশ্যই তারা ভালো স্টুডেন্ট, এটা মাথায় রাখতে হবে। তেমনই যখন ইন্ডিয়াতে সব থেকে বড় যে দুটো ব্রোকার আছে, গ্রো আর জিরোধা, অবশ্যই এরা ভালো বলে কিন্তু ফার্স্ট পজিশনে আছে। প্রশান্ত বাবু মিউট করো প্লিজ, প্রশান্ত বাবু মিউট করো প্লিজ। হসপিটাল অন করতে বললো। তো এবার বোঝো, তাহলে এবার আমি একটুখানি বোঝাবো তোমাদের জিরোধা আর গ্রোর মধ্যে পার্থক্যটা কতটা, কি আকাশ জমিন পার্থক্য তোমরা দেখতে পাবে। একটু তোমাদের সামনে লাইভ দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি জিরোধাকে সিলেকশন করেছি। তারপরে নেক্সট পার্টে আমরা যাবো, একটুখানি জাস্ট 1-2 মিনিটের মধ্যে। দুটো ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, দুটো ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত বোঝো, জিরোধা হচ্ছে কি আমাদের মেড ইন ইন্ডিয়া দেশীয় ব্রোকার, গ্রো হচ্ছে কি বিদেশি ব্রোকার। ফার্স্ট পয়েন্ট গেল। প্রথমত আমরা কোথায় যাব, দেশীয় ব্রোকারের কাছে যাব নাকি বিদেশির কাছে যাব, প্রথম কথা। দ্বিতীয় কথা, জিরোদাতে যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার কাছে কারেন্সি আর কমোডিটি অপশন আছে, সোনা রূপো তামা দস্তা এখানে ট্রেড করতে পারবেন। এটা রিস্ক কম। আপনি ভালো করে জানেন, সোনাতে টাকা লাগিয়ে রাখলে রিস্ক তেমন থাকে না, এন্ড অফ দ্য ডে বছরের শেষে টাকা বাড়বেই বাড়বে। আজ পর্যন্ত 99.9% টাইম যারাই সোনাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিল বা কমিউনিটিতে ভালো ভালো কমিউনিটি কিনে রেখেছিল, সোনা, গোল্ড, কপার, সিলভার, এইসব ভালো ভালো কমিউনিটিতে যারা টাকা লাগিয়ে রেখেছিল, এন্ড অফ দ্য ডে আমরা দেখেছি ম্যাক্সিমাম লোক লাভে আছে। তো সেই জন্য এই যে কমিউনিটি অপশনটা কিন্তু দেখো এর মধ্যে নেই, গ্রোর মধ্যে কিন্তু কমিউনিটি অপশন নেই। এফএনও, ইন্টারডে আর ডেলিভারি, এর মধ্যে তুমি কারেন্সিতেও ট্রেড করতে পারবে, যেটা তোমাদের এই জন্য খুব প্রয়োজন। তার মানে তুমি যদি গ্রোতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলো, তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো পাবে না, যেটা তোমাকে জিরোদা দিচ্ছে। দ্বিতীয় কথা গেল, মনে করো তোমার ইন্টারডে করো বা ইনভেস্টমেন্ট করো, তোমাদের এদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরে তোমাদেরকে বোঝায়, দেখো চার্জ একটা বড় কথা। যখন তোমরা লাইফ টাইম ট্রেডিং করবে না, তখন চার্জের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট পড়ে। তোমরা যদি ইন্টারডে ট্রেড করো, জিরোদার ক্ষেত্রে দেখাই, জাস্ট ছোট করে দেখাই। তোমরা শুরুতে মনে করো 500 টাকা নিয়ে, শুরু 500 টাকা তুমি একটা শেয়ার বাই করলে, আর 500
5 টাকায় বিক্রি করলে, জাস্ট উদাহরণ হিসেবে দেখছি, দুটো শেয়ার আমি শুরুতে তোমাদেরকে বলবো বা শেখাবো কিভাবে 1000 টাকা নিয়ে শেয়ার মার্কেট শুরু করে। আমি তোমাদেরকে কিন্তু এরকম শেখাবো না যে 10,000 20,000 টাকা নিয়ে আসুন, না, তোমরা কিভাবে 500 টাকাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে সেটা আমাদের শেখা থাকবে। 1000 টাকার বেশি ইনভেস্টমেন্ট করা, ট্রেডিং করার প্রয়োজন নেই। 1000 টাকাকে কিভাবে 10,000 15,000 টাকা নিয়ে যাওয়া সম্ভব সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। এটা না যে আপনাকে শুরুতে 10,000 15,000 টাকা নিয়ে আসতে হবে, সেটা না। কারণ যদি তোমার নলেজ থাকে 500টাকাকে 5,000 টাকা নিয়ে যেতে বেশি দিন লাগবে না যদি নলেজ থাকে। 1,000 টাকাকে 1 লাখে নিয়ে যেতে বেশি দিন লাগবে না যদি তোমার নলেজ থাকে। শেয়ার মার্কেট যেহেতু আমি আছি, আমরা তো জানি বেশি সময় লাগবে না। কিন্তু যদি তোমার নলেজ না থাকে 5 লক্ষ টাকাও নিয়ে এসে কোনো লাভ নেই, 5 লক্ষ টাকাও জিরো হয়ে যেতে পারে। সেই জন্য শুরুতেই আমরা 500 কিংবা 1000 টাকা দিয়ে শুরু করবো। যদি কারো এখানে প্রশ্ন থাকে যে স্যার শেয়ার মার্কেট আসতে গেলে কত টাকা লাগে, আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী তোমাকে বলতে পারি, যদি কেউ ট্রেডার হতে চাও, ট্রেডিং এর ক্ষেত্রে 500 থেকে 1000 টাকা নিয়ে শুরু করা যায়। কিভাবে শুরু করে বড়লোক হওয়া যায় সেটাও আমরা কিন্তু শেখার চেষ্টা করবো যদি সম্ভব হয়। তাহলে মনে করে নাও এখানে তোমরা একটা শেয়ার 500 টাকাতে কিনলে 505 টাকায় বিক্রি করলে, দুটো শেয়ার 500 টাকা দিয়ে কিনলে 505 টাকা দাম বলে বিক্রি করো, তাহলে এখান থেকে জেরোদা চার্জ কত কাটছে তোমার থেকে? 60 পয়সা। খেয়াল করো, বোঝো, 60 পয়সা কাটছে। কিন্তু সেলিং এর ক্ষেত্রে ডিপি চার্জ থাকে, সেলিং এর ক্ষেত্রে চার্জ থাকে, সেটা এখানে দেখাচ্ছে না। চলো নর্মালি আমার চার্জটা বললাম 6 পয়সা, সরি 60 পয়সা। এই একই ট্রেড আমি গ্রোতে গিয়ে নেবো। গ্রোতে দেখো ইন্টারডে সিলেক্ট করলাম, করার পর 500 কটা কোয়ান্টিটি ছিল, ওখানে দুটো কোয়ান্টিটি ছিল, 500 টাকাতে কিনেছিলাম আর 505 টাকায় বিক্রি করছি। দেখো 505 টাকায় বিক্রি করছি। তাহলে দেখো গ্রো কত চার্জ কাটছে, গ্রো চার্জ দেখো কত চার্জ, দেখো মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। 10 টাকা চার্জ কাটছে, গ্রো 10 টাকা চার্জ কাটছে, দেখেছো? যেখানে জেরোদা চার্জ করছিল 60 পয়সা, সেখানে গ্রো চার্জ করছে 10 টাকা। আর কি তোমাদের দেখানোর আছে? এর থেকে বড় পার্থক্য আর কি চাই? চলো আরেকটু দেখাই যারা ইনভেস্টমেন্ট করবে। দেখো ইনভেস্টমেন্ট যদি তুমি করো, জেরোদাতে মনে করো 5,000 টাকা দিয়ে শেয়ার কিনলে, যাই টাকায় বিক্রি করো, যত কোয়ান্টিটি নাও, 5,000 কোটি টাকা যদি শেয়ারও কেনো না, তারপরে দেখো 5,000 কোটি টাকা ট্রেড মনে হচ্ছে আমাদের নর্মাল দিয়ে করা যায় না। তো দেখো তাও দেখো ব্রোকারেজ জিরো। জেরোদাতে তুমি ইনভেস্টমেন্টের জন্য যত টাকা শেয়ার বাই করো, 1 পয়সা তোমাদের থেকে চার্জ নেবে না। সব থেকে বড় অ্যাডভান্টেজ এটা তোমাদের। সাথে সাথে এটাও দেখো, এখানে গ্রোতে তুমি যদি ডেলিভারি সিলেক্ট করো, তাহলে দেখবে ডেলিভারিতেও দেখবে তোমার টাকা কাটছে। দেখো ডেলিভারিতেও 10 টাকা দেখা যাচ্ছে। তার মানে গ্রো তোমাদেরকে এত কম ফ্যাসিলিটি দিচ্ছে, এত বেশি চার্জ দিচ্ছে তোমাদের সামনে। এটা আমি কোনো হিডেন না, তোমরা চাইলে কালকে গুগলে সার্চ করতে পারো, তোমাদের সামনে গুগল থেকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বুঝলে কেন জেরোদা আমি তোমাদেরকে অ্যাকাউন্ট খুলতে বললাম আর কেন জেরোদাতে ট্রেডিং শুরু করতে বললাম। চলো এই পার্টটা আমি শেষ করছি, পরের পার্টে যাই। তোমাদের প্রশ্ন উত্তরের সময় দেবো, সবাই একটু চুপচাপ থাকবে, আমি ক্লাসটা কিছুটা টানবো, তারপর আবার তোমাদেরকে প্রশ্ন করার সময় দেব। তাহলে ডিম্যাট অ্যাকাউন্টটা বুঝলাম। এবার একটা কথা তোমাদেরকে আমি বলে থাকি, বোঝো। ডিম্যাট অ্যাকাউন্টে যদি তোমাদের কোনো শেয়ার কেনা থাকে, তোমরা ভাবছো যে যদি কোম্পানি উঠে যায় তাহলে কি হবে? দেখো প্রথমত কোম্পানি উঠবে না, যদি বা উঠে যায় তোমাদের টেনশন কিছু নেই। কারণ তোমরা যদি কোনো শেয়ার হোল্ড করে রাখো না, সেটা সিবিএসএল আর এনএসডিএল এর কাছে থাকে। অর্থাৎ তোমরা যখন কোনো শেয়ার কিনে রাখবে, যেমন দেখো তোমার ব্যাংকে, আমি একটা কথা বলি, মনে করো না তোমার কাছে আছে, এক সেকেন্ডে তো রাত্রে জয় কেন হচ্ছে, মনে করে নাও তোমার কাছে, তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, তোমার কাছে ফোন পে আছে, তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, তোমার ব্যাংকে ফোন পে আছে, ওই নাম্বারটা ফোন পে আছে। আচ্ছা ফোন পেটা যদি তুমি আনইনস্টল করে দাও বা বন্ধ করে দাও, তবে 1 লক্ষ টাকাটি কেটে নেবে? কাটবে না, কারণ টাকাটা ব্যাংকে থাকে। ফোন পে চলে যাক আর মরে যাক, কিছু আসে যায় না। তেমন এই ব্রোকার অ্যাকাউন্টে যদি তুমি কোনো শেয়ার কিনে রাখো, শেয়ারটা কিন্তু সিডিএসএল আর এনএসডিএল এর কাছে থাকে, শেয়ারটা জেরোদা বা গ্রো বা অ্যাঞ্জেল ওয়ানের কাছে থাকে না। সে তো ওই কোম্পানি চলে যাক আর যা ইচ্ছা তাই করুক, তোমার কোনো কিছু আসে যায় না। তোমরা পরে সিডিএসএল অ্যাকাউন্ট খুলে শেয়ারটাকে বিক্রি বা কেনাকাটি করতে পারো, সেহেতু তোমাদের কোনো টেনশন নেই। যে ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলো না কেন, খুব বেশি টেনশন নেই। কিন্তু ওয়ালেটে বেশি টাকা রাখবে না। ওয়ালেটে মনে করো শেয়ার কেনো নি, কিন্তু টাকা ডিম্যাটে ট্রান্সফার করে রেখেছো, সেটা বেশি করবে না। সেটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি টাকা পর্যন্ত রিকভার করা যায় না, এটা মাথায় রেখে দিও। চলো দ্বিতীয় কথায় আমি আসি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার তোমাদেরকে বলি, অনেকে প্রশ্ন করে, দেখো এটা নলেজের জায়গা, অনেকে প্রশ্ন করে যে স্যার শেয়ার মার্কেটে টাকা রাখবো, তার থেকে তো ব্যাংকে টাকা রাখা লাভ। ব্যাংকে টাকা যদি আমি রাখি, তাহলে দেখো ব্যাংক যাই হোক, ব্যাংকে আমাদের টাকা খাবে না, ব্যাংক টাকা সিকিওর। দেখো এইটা তোমাদের ভুল ভ্রান্তি ধারণা, ব্যাংকে সিকিওর না। শেয়ার মার্কেটে টাকা রাখলে টাকা পাওয়া যায়, কিন্তু ব্যাংকেও টাকা রাখলে যেমন টাকা তোমার যদি ব্যাংক উঠে যায়, তোমার কিন্তু সম্পূর্ণ টাকা তুমি পাবে না। তোমার শেয়ার মার্কেটে যদি একটু টাকা রাখো, কোনো শেয়ার যদি কিনে রাখো, কিন্তু শেয়ার কোম্পানি উঠে যাওয়ার আগে তোমাকে কত টাকা দেবে তোমার আগে থেকে বুঝতে পারবে। তেমনি শেয়ার ব্যাংকেও টাকা রাখলে দেখবে তোমার টাকা, যদি তুমি মনে করো 1 কোটি টাকা ব্যাংকে রেখেছো, ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে দেয় না, তুমি 1 কোটি টাকা পাবে না, ব্যাংক তোমাকে 1 কোটি টাকা দেবে না। এটা হচ্ছে ব্যাংক ও কিন্তু অলরেডি ইন্স্যুরেন্স করা আছে। আমি তোমাদেরকে একটু দেখাই লাইভ মার্কেটে।
ডিআইসি ডিআইসিজিসি এর একটা ওয়েবসাইট আছে, ডিআইসিজিসি। একটু দেখো এখানে তোমাদের শিক্ষার জন্য বলছি। দেখো এখানে দেখো, ডিআইসি প্রোভাইডস ইন্স্যুরেন্স কভারেজ 5 লাখ পার ডিপোজিটার অ্যাজ পার দ্য ব্যাংক টাইপ অফ সেভিং অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি যদি ব্যাংকেও টাকা রাখো, ব্যাংক কিন্তু ডিক্লেয়ার করে রেখেছে। দেখো যদি তুমি ব্যাংকে 1 কোটি টাকা রাখলে, ব্যাংক যদি মনে করো আমি বন্ধ করে দেবো, দেউলিয়া হয়ে গেছে, তখন কিন্তু তুমি 5 লাখ টাকার বেশি ব্যাংকের কাছে পেতে পারবে না। যদি তুমি এক ব্যাংকে, স্টেট ব্যাংকের কথা বলছি, অন্য ব্যাংক তো দূরে যাক, স্টেট ব্যাংক বাই চান্স দেউলিয়া হবে না, আমি জানি 100% দেউলিয়া জীবনে হবে না। যদি কথার কথা বলছি, দেখো গল্পে গরু গাছে ওঠে, কথার কথা বলছি, যদি স্টেট ব্যাংক বলে আমি দেউলিয়া হয়ে গেছি, তুমি যদি স্টেট ব্যাংকে 1 কোটি টাকা রাখো না, 5 লাখ টাকার বেশি ব্যাংক তোমাকে দেবে না। এটা হচ্ছে ব্যাংকের রুলস, এটা মাথায় রেখে দিও। তাহলে ব্যাংকও কিন্তু সিকিউর না, সেহেতু এইটা তোমরা ভেবো না যে ব্যাংক সিকিউর, এখানে আমরা কোটি কোটি টাকা রাখলে বেঁচে যাবো, এই কথাটা ভেবো না। তাহলে ব্যাংকে টাকা রাখলে তোমার সামান্য পরিমাণ পাবে, ব্যাংক সর্বোচ্চ মাত্রায় তোমাকে 6 থেকে 7% বছরে ইন্টারেস্ট দেবে। কিন্তু শেয়ার মার্কেটে তুমি যদি একটু দিমাগ লাগাও, সামান্য দিমাগ লাগাও, ব্যাংকের থেকে 7-8 গুণের বেশি, 10 গুণের বেশি টাকা এখান থেকে কিন্তু বছরে তুমি ইনকাম করতে পারবে, যদি একটু দিমাগ লাগাও। যদি না বুদ্ধি লাগাও, দেখো কোনো কিছুই কাজ হবে না, তোমার টাকা থাকলেও টাকা বাড়ি থেকে চুরি হয়ে যাবে। তাহলে মানে একটু তো তোমার দিমাগ লাগাতে হবে, এটা মাথায় রেখে দিও। তাহলে এবার তোমাদেরকে বলি, এবার আমরা যতটুকু বুঝলাম এটা হচ্ছে শেয়ার মার্কেটের রিগার্ডিং। এবার দেখো এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে কি, শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রচুর টাকা ইনকামও করা যায়। যেমন আমি তোমাদের কয়েকটা যদি উদাহরণ দিই, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে কত টাকা ইনকাম করা যায়। একটু তোমাদেরকে দেখাই, দেখো আমি একটু দেখাই তোমাদেরকে। একটা কোম্পানির নাম বলছি, সবাই চিনবে। কোম্পানির নাম হচ্ছে কি ছিল ওনার নাম, এক সেকেন্ড, উইপ্রো মেবি। চলো মেবি কোম্পানিটার নাম উইপ্রো। চলো উইপ্রো, উইপ্রো সম্বন্ধে অনেকে জানে, অনেকে উইপ্রো সম্বন্ধে জানে। তোমরা কি জানো এই উইপ্রো কোম্পানিতে, আমি যদি একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, 1976, আজ থেকে 50 বছর আগে কেউ যদি 1000 টাকা লাগিয়ে রেখেছিল না, আজকের ডেটে, কথাটা মাথায় রাখো, 1976 সালে কেউ যদি উইপ্রোতে 1000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতো, আজকের ডেটে আনুমানিক 700 কোটি টাকার কাছাকাছি মালিক হয়ে যেত। তাহলে শেয়ার মার্কেটে এত, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম না, শেয়ার মার্কেটে এত টাকা দিতে পারে তুমি স্বপ্নেও ভাবতে পারো না। তুমি ব্যাংকে রাখলে কত টাকা দিতে, 1000 টাকা রাখলে 50 বছরে 50 গুণ দিত, 1 কোটি টাকা দিত। ব্যাংকের বাবার ক্ষমতা নেই 1 কোটি টাকা, তাও বলছি 1 কোটি টাকা দিতে। কিন্তু উইপ্রো কোম্পানির কথা বলছি, যেটা অনেক ফেমাস কোম্পানি। এই কোম্পানিতে যে 1976 সালে আনুমানিক 1000 টাকা লাগিয়ে রেখেছিল, আজকের ডেটে আনুমানিক প্রায় 600-700 কোটি টাকার মালিক হয়ে গেছে। শেয়ার মার্কেটে এত টাকা ইনকাম করা যায়। আর একটা কথা বলি, এখান থেকে বোনাসও পাওয়া যায়। কেউ যদি উইপ্রোতে মনে করে নাও 1973 সালে 3টে শেয়ার কিনে রেখেছিল, তার শেয়ার বেড়ে বেড়ে বর্তমানে প্রায় 20,000-এর উপর শেয়ার হয়ে গেছে। তার মানে তুমি যদি টাকা লাগিয়ে রাখো, শেয়ারও বাড়তে পারে, তুমি ডিভিডেন্ডও মালামাল হয়ে যেতে পারো, সাথে সাথে যে রিটার্ন রেশিওটা অনেক হাই হয় মার্কেটে। একটা ভালো স্টকে যদি তুমি টাকা ইনভেস্টমেন্ট করে রাখো না, তুমি যে কখন কিভাবে যে বড়লোক হয়ে যাবে তোমার আইডিয়া নেই। সেটা আমরা বুঝবো ধীরে ধীরে করে। চলো তাহলে বেসিক ব্যাপারটা আমরা বুঝলাম, শেয়ার মার্কেট একটা বেসিক স্ট্রাকচার আমরা ধারণা পেলাম। এবার মনে করে নাও শেয়ার মার্কেটটা কি। শুরুতেই তোমাদের মাথায় আসবে যে স্যার শেয়ার মার্কেটটা কি, এটা কিভাবে কাজ করে। আমি যে শুরুতেই তোমাদেরকে বলেছি গ্রাউন্ড লেভেল থেকে শেখানোর চেষ্টা করব। দেখো তোমাদের মধ্যে কেউ যদি মনে করে যে অনেক কিছু জানি, দেখো অনেক কিছু জানি, এটা কিন্তু ভুল করছো তোমরা। কারণ যদি কেউ অনেক কিছু জানতো, তাহলে সে কিন্তু শেয়ার মার্কেটে প্রফিটেবল হতো, সে আজকে আমরা ক্লাস করতো না। এখানে অনেকে আছে শেয়ার মার্কেটের সম্বন্ধে টুকটাক নলেজ আছে। আমি তোমাদেরকেই বলতে চাইছি, যদি তোমরা শেয়ার মার্কেটে প্রফিটেবল হতে পারতে, বা যদি সত্যি সত্যি শেয়ার মার্কেট সম্বন্ধে স্ট্র্যাটেজি ঠিকঠাক, বা শেয়ার মার্কেটের ডিসিপ্লিন, মাইন্ড সাইকোলজি, সাথে সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি তোমরা ঠিকঠাক জানতে, আজকের ডেটে তোমরা কিন্তু ক্লাস করতে না। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা নিজেদেরকে জুনিয়র মনে করে শেয়ারটা শুরু করবে। যে তোমরা জানো এটা ভাববে না, তোমরা মনে করো যা জানো পকেটে রেখে দাও, রেখে দিয়ে শুরু করো। আমাকে শুধু 3টে মাস চান্স দাও, 3টে মাস না 2টো মাস চান্স দাও, দেখো আমি তোমাদেরকে কি শেখাতে পারি, কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি। কারণ একটা কথা মাথায় রাখবে, যেহেতু আমরা মার্কেট থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে মার্কেট থেকে দাঁড়িয়ে আছে। আর একটা কথা মাথায় রাখো, তোমাদেরকে কিন্তু আমরা ফ্রিতে ক্লাস করাচ্ছি, তার মানে ভাবো তাহলে মার্কেট থেকে আমরা কি করতে পেরেছি বলে আজকে ফ্রিতে ব্যাচ চালাতে পারছি। তোমরা ভালো করে হয়তো জানবে, জিরোদাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য 5 পয়সাও দেয় না। জিরোদাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলানোর জন্য 5 পয়সা আমাদেরকে দেয় না। তার মানে তাহলে আমরা নিশ্চয়ই শেয়ার মার্কেটে কিছু করতে পেরেছি, যার জন্য আজকে ক্লাসটা রান করাতে পারছি, এত বড় স্কুল চালাতে পারছি ফ্রিতে। কথাটা মাথায় রাখবে। আর তোমরা যারা অফলাইন, আমার অনেক স্টুডেন্ট আছে, তোমরা কোনো সময় যদি অফলাইন আসো তো বুঝতে পেরে যাবে যে আমরা শেয়ার মার্কেট থেকে কোন মাইলস্টোন খাড়া করতে পেরেছি।
অনেকে দেখতে পাবে, কারণ এলেই বুঝতে পারবে অনেক কিছু, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি এটুকু বলতে পারি, শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছু নেই। যদি তুমি মনে করো আমি জীবনে কিছু করব না, তোমাকে বড়লোক হতে কেউ রুখতে পারবে না, এটা মাথায় রেখে দিও। চলো এবার বলি শেয়ার মার্কেট কি বা কাকে বলা হয়। দেখো, শেয়ার মার্কেট শব্দের অর্থ, শেয়ার শব্দের অর্থ ভাগীদারি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। এখানে মনে করে সৌরভ দাস, শেয়ার মার্কেট ব্যাপারটা কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে। এখানে মনে করে সৌরভ দাস, সৌরভ দাসের একটা বিজনেস আছে। কিসের বিজনেস আছে? মনে করে একটা বাইকের শোরুম আছে। সৌরভ দাসের একটা বাইকের শোরুম আছে। সৌরভ দাস চাইছে আরো 5টা বাইকের শোরুম খুলবো, 5খানা সিটিতে আরো 5খানা বাইকের শোরুম খুলবো। কিন্তু ওনার টাকার প্রয়োজন আছে। ওনার কাছে দুটো অপশন আছে, যেহেতু অলরেডি ওনার কাছে একটা বাইকের শোরুম আছে, তার একটা অ্যাসেটের মূল্য আছে। ও ব্যাংকে গিয়ে ওই মূল্যের বিনিময়ে কিছু টাকা নিতে পারে মর্টগেজ রেখে। মর্টগেজ রেখে ব্যাংকে বলতে পারে যে স্যার আমার বাইকের শোরুমের সম্পূর্ণ মূল্য হচ্ছে 100 কোটি টাকা, এই কাগজপত্র দেখে নিন, সমস্ত কাগজপত্র দেখে ব্যাংক বলবে ঠিক আছে তুমি 50 কোটি টাকা পর্যন্ত, উদাহরণ হিসেবে বলছি, তুমি আমাদের থেকে লোন নিতে পারো। এবার সৌরভ দাস যদি 50 কোটি টাকা লোন নিয়ে আরো 4টে জায়গায় শোরুম শুরু করে, শুরুতেই কিন্তু সৌরভ দাসের শোরুম ভালো চলবে না। আমরা ভালো করে জানি নতুন জায়গায় কোনো কিছু করে ভালো করে চলে যায়, সময় লাগে, হয়তো 6 মাস পরে ভালো করে চলবে, কিন্তু তার মধ্যে যে প্রতি মাসে সৌরভ দাসকে কিন্তু ব্যাংককে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে টেনশন, ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে কিন্তু আমার ব্যবসা চলছে, তখন উনি ডিমোটিভেট হয়ে যাবে। সেই জন্য দেখবে বড় বড় কোম্পানিগুলো কি করে না, ওরা আর ব্যাংকে মর্টগেজ রাখে না, ওরা কি করে, ওরা ডাইরেক্ট চলে যায় সেবির কাছে। সৌরভ দাস যদি ব্যাংকে না গিয়ে ডাইরেক্ট সেবির কাছে চলে গেলে, সেবিকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে যেমন তোমরা উদাহরণ হিসেবে বলছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকের হেড, সমস্ত ব্যাংকে পরিচালনা করে। নতুন ব্যাংক তুমি যদি খুলতে চাও ওর কাছে যেতে হবে, পারমিশন নিতে হবে, লাইসেন্স নিতে হবে। তেমন সিকিউরিটি মার্কেটে হেড হচ্ছে কি সেবি। তুমি যদি কোনো কোম্পানি সেবির কাছে যাও, সেবির কাছে গিয়ে বলে স্যার আমি আমার কোম্পানিটাকে শেয়ার মার্কেটে শেয়ারে দিতে চাইছি, মানে ভাগে দিতে চাইছি, আমি হাফটা ভাগে দিতে চাইছি, যারা কিনবে তাদের থেকে আমি 50 কোটি টাকা নিতে চাইছি, নিয়ে আমি আরো 4টে শোরুম খুলতে চাইছি। তখন সেবি কি করবে, সৌরভ দাসের সমস্ত ডকুমেন্টস ভালো করে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে সৌরভ দাস বললো ঠিক আছে তোমার ডকুমেন্টস ঠিকঠাক আছে, তুমি তোমার কোম্পানির হাফটা মার্কেটে লিস্টেড করতে পারো, মার্কেটে দিয়ে তুমি টাকা তুলতে পারো। সেই ক্ষেত্রে সৌরভ দাসের কি লাভ হবে জানো কি? সেই ক্ষেত্রে সৌরভ দাস যখন মার্কেট থেকে টাকা তুলবে, এই 5 মাস যদি সৌরভ দাসের ব্যবসা ভালো নাও চলে না, তখন টেনশন থাকবে না, কারণ শেয়ার মার্কেটের রুলস হচ্ছে কি তুমি সৌরভ দাসের কোম্পানিতে যদি ভাগিদারি কেনো, একটা সৌরভ দাসের কোম্পানি একটা শেয়ার কেনো, তাহলে সৌরভ দাসের যদি লস হয় তোমাকে লস নিতে হবে, লাভ হলে লাভ নিতে হবে। সেই জন্য আমরা কি করি, ফান্ডামেন্টালটা শিখি, যে কোম্পানিটা আদৌ সৌরভ দাসের কোম্পানিটা ভালো কিনা, আদৌ এখানে টাকা লাগালে আমাদের বাড়বে কিনা, সেটা দেখার জন্য কিন্তু আমাদের ফান্ডামেন্টালটা লাগে। তাহলে সৌরভ দাস গেল সেবির কাছে, গেল সেবি বললো ঠিক আছে তুমি টাকা কিভাবে তুলবে, টাকা তোলার একটা মাধ্যম আছে, ডাইরেক্ট তো টাকা তোলা যায় না, আর ডাইরেক্ট তুমি শেয়ার মার্কেটে ঢুকতেও পারবে না। তাহলে সৌরভ দাসের কোম্পানিটা কিন্তু আছে সেকেন্ডারি মার্কেটে। এবার সৌরভ দাসকে প্রাইমারি মার্কেটে আসতে হবে। প্রাইমারি মার্কেট কাকে বলে? শেয়ার মার্কেট, যেখান থেকে তুমি শেয়ারটা অনায়াসে কেনা বেচা করতে পারবে। আর এখন কিন্তু সৌরভ দাসের কোম্পানি শেয়ার কেনা বেচা করা যাবে না। সৌরভ দাস কি করবে, সেবি বলে তুমি আইপিও নিয়ে এসো। আইপিও কাকে বলা হয়? আইপিও ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 5-7 দিনে টাকা ডবলও করা যায়, মাইন্ড লাগাও, 5-7 দিনে অনেক সময় টাকা ডবলও হয়ে যায়, আমরা দেখেছি। সেই জন্য আইপিও ব্যাপারটা বোঝো। শেয়ার মার্কেট ঢোকার আগে তোমার ইনকাম করার একটা সোর্স পাচ্ছ আইপিওতে। কি হবে, সৌরভ দাসকে বলবে যে তুমি আইপিও নিয়ে এসো, ইনিশিয়াল পাবলিক অফারিং, পাবলিককে অফার করো যে স্যার আমার কোম্পানি এই, আমার কোম্পানির এই কাজকর্ম করে, আমার কোম্পানির শেয়ার তোমরা কেনো, কিনলে তোমাদের লাভ হতে পারে। এইটা বললো, বলে কোম্পানি সৌরভ দাস কি করলো, আইপিও নিয়ে এলো। আমি তোমাদেরকে আইপিও ব্যাপারটা একটু ডিটেলসে বোঝাবো। একটু আমি জিরোদাটা লগ ইন করে নেব, একটু আমাকে সময় দাও প্লিজ। সবাই মিউট রাখো প্লিজ, সবাই মিউট রাখবে, মিউট না রাখলে খুব সমস্যা হবে গো, প্লিজ সবাই মিউট রাখো। আচ্ছা মঞ্জুর আলম প্লিজ মিউট রাখো, এরকম করো না, বাচ্চাদের মতো মিউট রাখো প্লিজ, প্লিজ মিউট রাখো। আচ্ছা মঞ্জুর আলম শুনতে পাচ্ছে না, মিউট রাখো প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করছি। 72639, ওকে, 72639। আচ্ছা এবার বোঝো, তাহলে এবার আইপিও সেকশনটা কি, যাদের কাছে জিরোদার ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারা এখানে দেখতে পাবে বিট সেকশনে আইপিও আছে। বিট সেকশনে যাবে, বিট সেকশনে গিয়ে দেখবে এখানে এই আইপিও লিস্ট আছে। অর্থাৎ সৌরভ দাসের যখন কোম্পানি আসবে তখন কিন্তু এখানে শো করবে না, শেয়ার মার্কেটে শো করবে না, তখন এই আইপিও সেকশনে শো করবে, কারণ সৌরভ দাস এখনো পর্যন্ত টাকা তুলতে পারেনি। তাহলে এখানে যে কোম্পানিগুলো আছে এগুলো অলরেডি ক্লোজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো ক্লোজ হয়ে গেছে, এগুলো এখনো
এর টাকা লাগানো হয়ে গেছে এবং লিস্টিংও হয়ে গেছে, অর্থাৎ এরা মার্কেটে ঢুকে গেছে। তাহলে যে কোম্পানিগুলো নতুন আসবে এখানে তোমরা দেখতে পাবে কোন কোম্পানিগুলো আইপিওতে আসতে চলেছে। দেখো এই ফোনপে, গ্রো, জি নেটওয়ার্ক, লেন্সকার্ট, ফ্লিপকার্ট, জেপ্টো, এইসব কোম্পানি কিন্তু মার্কেটে আসবে খুব তাড়াতাড়ি, এখানে তোমরা টাকা লাগাতে পারবে। এবার দেখো এই যে আইপিওতে এই যে সৌরভ দাসের কোম্পানি, মনে করে নাও এটা সৌরভ দাসের কোম্পানি, মার্কেটে এসছে, মনে করো এটা এখন ওপেন আছে, আমার টাকা লাগাতে পারো, মনে করে ক্লোজ হয়নি, ক্লোজ হয়ে গেছে, মনে করো ক্লোজ হয়নি, তাহলে তার আগে একটু দেখাই এখানে দেখো, অর্থাৎ সৌরভ দাস অফার করছে, সৌরভ দাস মার্কেটে আসছে, এসে বলছে যে তোমরা 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আমার শেয়ারটা কেনো, অফার ডেট মানে এই তারিখে তুমি টাকা লাগাতে শুরু করতে পারো, আর এন্ড মানে 7 তারিখের মধ্যে তোমার টাকা লাগাতে হবে, এর মধ্যে যে কোনো দিন তুমি টাকা লাগাতে পারো। অ্যালটমেন্ট 8 তারিখে তুমি পেলে কিনা, অর্থাৎ সৌরভ দাসের কোম্পানি টাকা লাগালে যদি তুমি টাকা শেয়ারটা পাবে তার কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই তোমাদেরকে আমি একটু দেখাবো, কারণ হচ্ছে কি আইপিও থেকে বোঝা যায় যে তুমি কত টাকা লাভ করবে, বেশিরভাগটা বোঝা যায়। সেই জন্য কি হয় না, যখন আইপিও অনেক বেশি প্রিমিয়াম দেয় লোক লাফিয়ে পড়ে। মাত্র 50 কোটি টাকার কোম্পানি, উনি কত লোককে দিতে পারবে, সারা ভারতবর্ষে সব লোককে তো দিতে পারবে, সব লোক ওনার শেয়ার কিনতে পারবে না, কারণ অত শেয়ার ওনার কাছে নেই। সেই জন্য তুমি যদি পেলে তাহলে 8 তারিখে বুঝতে পারবে, যদি না পাও 9 তারিখে তোমার টাকা তুমি রিফান্ড পাবে, অর্থাৎ 7 তারিখে টাকা লাগালে 9 তারিখে তোমার টাকা আবার ব্যাংকে ফিরে আসবে। 9 তারিখে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ডিংয়ে দেখাবে, আর 10 তারিখে বিক্রি করে দেবে, যতটা প্রিমিয়াম আছে ততটা কাছাকাছি তোমার প্রফিট হয়ে যাবে। অর্থাৎ 7 তারিখে তুমি টাকা লাগালে আর 10 তারিখে বিক্রি করলে সকাল 10টার সময় তোমার কত টাকা প্রফিট হতে পারে। এইবার দেখো, এবার আইপিওতে টাকা লাগানোর আগে তোমাদেরকে দেখতে হবে যে এই কোম্পানিতে যদি আমরা টাকা লাগাই আমাদের কি লাভ হবে না লস হবে, সেটা তো বোঝার আছে। আইপিও এলেও টাকা লাগালাম এরকম কোনো ব্যাপার না, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রিমিয়াম চেক করতে হবে। একটা দেখাই, মনে করে একটা আইপিও আছে, আইপিওর নাম হচ্ছে কি, আচ্ছা মিউটটা কে রাখছে না, আমার খুব খারাপ লাগছে, মানে সবাই বড় বড় ছেলে, মঞ্জুর আলম ব্যাপারটা কি করছে বুঝতে পারছি না, এক সেকেন্ড ওনাকে আমার মিউট করতে হবে। আচ্ছা এবার বোঝো, দেখো একটা কোম্পানির নাম বলছি, মনে করো আইপিও, একটা আইপিওর নাম হচ্ছে কি মমতা মেশিনের আইপিও, এটা অলরেডি চলে গেছে। যখন কোনো আইপিও আসবে মার্কেটে তখন সেই নামটা, সেই কোম্পানির নামটা ক্রম ব্রাউজারে সার্চ করবে, কোম্পানির নামের পাশে লিখবে আইপিও, তারপর লিখবে জিএমপি। তাহলে তোমাদের কি কাজ থাকবে, এখানে যাবে যে কোম্পানিতে আইপিওতে টাকা লাগাবে, টাকা লাগানোর আগে তোমাদের কি দেখতে হবে যে টাকা লাগালে তোমার লস হবে না লাভ হবে, মেন টুইস্ট এটাই। তাহলে তুমি টাকা লাগানোর আগে দেখবে কোম্পানিটার নামটা ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ মারবে, কোম্পানির নাম লিখলাম, মনে করে এটা মমতা কোম্পানির নাম, আইপিও জিএমপি, এটা করার পর সার্চ মারবে। সার্চ মারার পর এই ওয়েবসাইটটা মাথায় রেখে দিও, এটা খুব ভালো কাজ হয়, বা এখানেও যেতে পারো, আমি এটা দেখাচ্ছি। এবার এই এর লিঙ্কে ঢুকবে, এর ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পর তোমাদের কি কাজ থাকছে, ঢোকার পর কিছু দেখবে না, এখানে অনেক অপশন আছে, রিভিউ, সাবস্ক্রিপশন, ক্যালকুলেটর, নিউজ, জিএমপি। জিএমপিটাতে ক্লিক করো, জিএমপি মানে গ্রে মার্কেট প্রাইস, অর্থাৎ সৌরভের কোম্পানির বর্তমান প্রাইস কত, আমরা যে টাকা লাগাবো সৌরভের কোম্পানির বর্তমান প্রাইস কত, টাকা লাগালে কত লাভ পাবো, তাহলে জিএমপিতে ক্লিক করবে। জিএমপিতে ক্লিক করার পর দেখো এখানে বোঝা যাবে তুমি যদি টাকা লাগাও তোমার কত লাভ হতে পারে। দেখো জিএমপিতে কি লেখা আছে, 107%, অর্থাৎ এই কোম্পানিতে যদি তুমি 1 লাখ টাকা লাগাও 6-7 দিনের মধ্যে তোমার টাকা বেড়ে 2 লাখ টাকার বেশি চলে যেতে পারে। 107% প্রিমিয়াম মানে 107%-এর কাছাকাছি তুমি এক্সট্রা প্রফিট পেতে পারো। 1 লাখ টাকা লাগালে 1 লাখ টাকার উপরে 107% মানে প্রায় 2,07,000 টাকার কাছাকাছি হয়ে যেতে পারে। অর্থাৎ 5-7 দিনের মধ্যে 1 লাখ টাকাটা বেড়ে যেই দিন বিক্রি করবে, অর্থাৎ এই দিনে এই যে লিস্টিং এর দিন তোমাদেরকে বললাম, এই যে লিস্টিং এর দিন, এই দিন তুমি ওটাকে বিক্রি করতে পারো। অর্থাৎ এই দিনে তুমি টাকা লাগালে, মনে করো 6 তারিখে লাগালে, 5 তারিখে লাগালে, কারণ 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যে কোনো সময় লাগাতে পারে। মনে করো তুমি 6 তারিখে লাগালে আর 10 তারিখে তুমি বিক্রি করে দিলে, 1 লাখ টাকা লাগালে 10 তারিখে তুমি বিক্রি করে দিলে, 10টার সময় দেখলে প্রিমিয়াম 100%ই খুললো, তার মানে 1 লাখ টাকাকে তোমার 2 লাখ টাকা হয়ে গেল শুধুমাত্র 6 থেকে 7 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে। এই জন্য কিন্তু আইপিওতে লোক ঝাঁপিয়ে পড়ে। আর এখানে রিস্ক তেমন নেই যে তোমার লস হবে, এই ব্যাপারটা কিন্তু তেমন নেই। এই যে 100% প্রিমিয়াম তুমি দেখতে পাচ্ছ, হয়তো কমে 90 আসতে পারে, 80 আসতে পারে, কিন্তু কমে কোনোদিন 0 হবে না, এটা বেড়ে হতে পারে। আমি এটা যতটুকু জানি যেটা আনুমানিক 130-35% পর্যন্ত চলে গেছিল, অর্থাৎ যে 1 লাখ টাকা লাগিয়েছিল তার 2,30,000 টাকার কাছাকাছি প্রায় হয়ে গেছিল আনুমানিক। তার মানে এটা হচ্ছে আইপিও। এবার এই যেদিন লিস্টিং হবে, এই দিন থেকে, এই 10টার পর থেকে তুমি এবার মার্কেটে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন সবাই কেনা বেচা করতে পারে। তখন এটা চলে এলো প্রাইমারি মার্কেট, অর্থাৎ সেকেন্ডারি মার্কেট আইপিওতে থাকছে, এখানে তোমার সে টাকা লাগাতে পারো। দ্বিতীয়ত চলে এলো প্রাইমারি মার্কেট। তাহলে আইপিও মার্কেটটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, যখন কোম্পানি মার্কেটে ঢোকেনি সেটা সেকেন্ডারি মার্কেটে থাকছে। আর প্রাইমারি মার্কেট মানে মেন মার্কেট, অর্থাৎ শেয়ার মার্কেটে ঢুকে গেল। এবার এখান থেকে যে কোনো সময় লোক কেনা বেচা করতে পারে, 3:15 থেকে 9:15 থেকে 3:20 পর্যন্ত বা 30 পর্যন্ত তোমার যে কোনো সময় কেনো বিক্রি করো, যা ইচ্ছা করো, হোল্ড করো, যা ইচ্ছা করার অপশন থাকে বেশিরভাগ সময়। তাহলে এটা হয়ে গেল প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট আর আইপিও। আইপিও ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট,
এটা তোমরা মাথায় রেখে দিও। আইপিও থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব হয়। এবং আইপিওতে কিভাবে অ্যাপ্লাই করব আমি তোমাদের খুব তাড়াতাড়ি, এখন তো কোনো আইপিও নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আইপিওতে অ্যাপ্লাই করতে হয়। এবং আইপিওতে অ্যাপ্লাই করলে তুমি পাবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কি কি ভুল করলে তুমি পাবে না, একদম পাবে না, সেটাও বোঝানোর চেষ্টা করো। সেটা একটু তোমাদেরকে আমি বলে দিই, শুনে নাও। যখন আইপিওতে টাকা লাগাবে, তোমার কাছে যদি 2-3টে ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, ভুল করেও 2-3 জায়গা থেকে লাগাবে না। কারণ হচ্ছে যে তোমার একার নামে, তোমার একটা প্যান কার্ড দিয়ে যদি গ্রো, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান সব জায়গায় অ্যাকাউন্ট খুলে রেখে যাও, সব জায়গা থেকে টাকা লাগালে ভাবলে যে তুমি পাবে না, ওরা বুঝতে পারবে তুমি স্ক্যাম করছো। কারণ একটা প্যান কার্ড দিয়ে তুমি 4 জায়গায় অ্যাকাউন্ট খুলেছো। সেই জন্য আইপিওতে যদি টাকা লাগাও, তোমার নামের অ্যাকাউন্ট থেকে তুমি একটা জায়গা থেকে, একটা ব্রোকার থেকে টাকা লাগাতে পারো। এবার তুমি যদি মনে করো তোমার বাবার, মার, কাকা যার নামে অ্যাকাউন্ট আছে সবার নাম থেকে একটা করে লাগাতে পারো, কিন্তু তোমার নাম থেকে কিন্তু যদি 5 জায়গার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তুমি 5 জায়গা থেকে কিন্তু লাগাতে পারবে না। দ্বিতীয় কথা, কাট অফ প্রাইস সবসময় থাকতে দেবে। কাট অফ প্রাইস জীবনে চেঞ্জ করবে না, তাহলে কিন্তু তোমার আইপিও পাওয়ার সম্ভাবনা 99% থাকবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আরও কিছু রুলস আছে, সেগুলো আমি যখন আইপিওতে অ্যাপ্লাই করা শেখাবো তখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে আইপিও থেকে আইপিওটা পাওয়া যায়। দেখো, আইপিওতে টাকা লাগালে পাওয়া যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে, কিন্তু কোন কোন নিয়মগুলো মানলে তাহলে আমার আইপিওটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তাহলে আইপিও সেকশনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আইপিও ব্যাপারটা কি, প্রাইমারি শেয়ার মার্কেটে কেন কোম্পানিগুলো আসে এবং শেয়ার মার্কেট থেকে ইনকামটা আমাদের কিভাবে হচ্ছে। তাহলে এটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা কি বুঝবো, দেখো আমরা কিন্তু এখনো মেন পার্টে যাই। এবার আমরা কি বুঝবো, এবার আমরা বুঝবো যে অনেকের থাকে পেনি স্টকের ব্যাপারে আইডিয়া থাকে। আইপিও আর সাথে সাথে অনেকে পেনি স্টক সম্বন্ধে কোয়ারি করে যে স্যার পেনি স্টক ব্যাপারটা কি। আমরা কিন্তু এখনো স্টক মার্কেটে আসিনি, এখন অনেক দূরে আছি। পেনি স্টক ব্যাপারটা কি? দেখো, পেনি স্টক ইনভেস্টমেন্টটা হচ্ছে কি হাই রিস্ক প্ল্যাটফর্ম। পেনি স্টক ইনভেস্টমেন্টটা হচ্ছে কি হাই রিস্ক প্ল্যাটফর্ম। যেহেতু আমাদের সিলেবাসে পেনি স্টকটা ছিল সেই জন্য জাস্ট বলছি। পেনি স্টক নিয়ে এখন ডিটেলসে আমি আলোচনা করবো না। পেনি স্টকে টাকা লাগাতে গেলে অনেক অ্যানালাইসিস করতে হয়। যেমন পেনি স্টক তোমাকে অনায়াসে টপ করে লাখপতি করে দিতে পারে, তেমন পেনি স্টক টপ করে তোমাকে ভিখারিপতি করে দিতে পারে। পেনি স্টক এমন একটা জায়গা যেখানে তুমি তোমার ইনভেস্টমেন্টে শুধুমাত্র 1-2% লাগাবে। একটু পেনি স্টকের বিষয়ে একটু তোমাদেরকে বলি। দেখো, পেনি স্টকে টাকা লাগানোর আগে একটা জিনিস তোমাকে দেখতে হবে। মনে করো একটা পেনি স্টকের নাম আমি বলছি, সেটা হচ্ছে কি তাপারিয়া। পেনি স্টক কাকে বলে? যার প্রাইস 10 টাকার কাছাকাছি বা 10 টাকা কম। দেখো, তাপারিয়া। যখন পেনি স্টকে টাকা লাগাবে তোমাকে কিন্তু এইটা বুক ভ্যালুটা দেখে নিতে হবে। দেখো, এই বুক ভ্যালু ব্যাপারটা কি আমি ডিটেলসে ক্লাস করাবো, বাট একটু বুঝিয়ে দিই যেহেতু পেনি স্টকটা আলোচনা করছি। দেখো, এই কোম্পানিটা যদি মনে করে আমি উঠে যাবো, কিন্তু তোমাকে কোম্পানিটা উঠে যাওয়া যদি মনে করে আমি বন্ধ করে দেবো ব্যবসা, তখন কিন্তু এই টাকাটা তোমাকে দিয়ে যেতে হবে 244 টাকা। 13 টাকা লাগিয়ে তুমি কিন্তু 244 টাকা পেতে পারো। অর্থাৎ যদি কোনো কোম্পানির বুক ভ্যালু 244 থাকে আর কোম্পানি 13 টাকা থাকে, যে কোনো সময় কিন্তু কোম্পানির শেয়ারটা মনে করলে 240 টাকা পর্যন্ত গেলেও যেতে পারে। তার একটা উদাহরণ তোমাদেরকে দেখাই। একটা কোম্পানির শেয়ারের প্রাইস ছিল 4 থেকে 5 টাকা, 3 লক্ষ টাকা পার করে গেছিল। অনেকে তার নাম জানবে ইলসিড ইনভেস্টমেন্ট, ELCID, এলসিড ইনভেস্টমেন্ট। এখানে তোমাদের একটু দেখায় পেনি স্টকের কতটা পাওয়ার আছে। আর আমি তোমাদেরকে স্পেশালি দেখাবো, কারণ আমার প্রচুর ক্লায়েন্ট পেনি স্টক থেকে কিন্তু মালামাল হয়েছে। প্রচুর বলবো না, কয়েকটা ক্লায়েন্ট যারা অলরেডি আমাদেরকে দেখিয়েছে যে স্যার ওরা কত লক্ষ টাকা ইনকাম করেছে সামান্য কয়েক হাজার টাকা লাগিয়ে। স্পেশালি আমার হোয়াটসঅ্যাপেও আছে, তোমাদেরকে দেখাবো। চাইলে তাদের পোর্টফোলিও যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো, যাতে তোমার ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়। দেখো, বিশ্বাসের আমি মুখ থেকে বলে দিলাম সেটা হবে না, কিন্তু ব্যাপারটা বিশ্বাসযোগ্য কিনা সেটা প্রুভের প্রয়োজন আছে। দেখো, এই যে কোম্পানিটা দেখো, একটু তোমাদেরকে দেখায়, চার্টে যায়। দেখো, খেয়াল করো, 10ই নভেম্বর 2023-এর কথা বলবো, 24-এ 21শে জুন 2024-এ দাম ছিল 3 টাকা 53 পয়সা। এর দাম ছিল 3 টাকা 53 পয়সা। 21শে জুন থেকে 2024 থেকে 24 পার হয়নি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক 5 থেকে 6 মাসের মধ্যে 3 টাকা বা 4 টাকা স্টক তুমি বলতে পারো 3,30,000 টাকা হয়ে গেছে। তার মানে যে 10 টাকা লাগিয়ে রেখেছো আনুমানিক 6 লক্ষ টাকার কাছাকাছি মালিক হয়ে গেছে। এটা হচ্ছে পাওয়ার অফ পেনি স্টক। আমি তোমাদেরকে শেখাবো যে দেখো, মার্কেটে অনেক এক্সপার্ট পাবে, অনেক টিচার পাবে, কিন্তু যে ইনকামটা করিয়ে দেওয়া বা অ্যানালাইসিস করানো, প্রপারলি শেখানো, এমন কিন্তু মাস্টার পাওয়া খুব চাপ। কারণ তুমি ইনভেস্টমেন্টে ভর্তি হওয়া, যেখানে ভর্তি হও তাদের কিন্তু টার্গেট থাকবে না তোমাকে প্রফিটেবল করা। এরকম কোনো ব্যাপার না যে তুমি প্রফিট করলে তাদের লাভ হবে, তুমি লস করলে তাদের লস হবে। ব্যাপার থাকবে না। শুরুতে তোমার 5,000 টাকা নিয়ে ভর্তি করালো, ভর্তি করার পরে তুমি শিখতে পারলে না পারলে ভার্মে যাও, তাদের কিচ্ছু আসে যায় না। সরি ফর দ্যাট এই ভাষাটা ইউজ করার জন্য, তাদের কিচ্ছু আসে যায় না, তাদের ব্যবসা।
নর্মালটা মাথায় রাখবে বেশিরভাগ স্কুল, কিন্তু আমি এটুকু বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে হয়তো আমার স্কুলে একটাই স্কুল আছে যেটা শুধুমাত্র 3 মাসে ফ্রিতে ক্লাস করাচ্ছে। আমার জানা নেই আজ পর্যন্ত, আমি হয়তো জানি না, আমার জানা নেই যে ভারতবর্ষের মধ্যে কোনো স্কুল 3 মাস ফ্রিতে করায়, কিন্তু আমি করাচ্ছি। আমার টার্গেট কি আছে, যাতে তোমরা ভুল ভ্রান্তিগুলো না করো, ভুলভাল চক্করে গিয়ে টুকটাক দেখো। অনেক স্কুল আছে না, শুরুতে তোমাকে অপশন ট্রেডিং শেখাবে, তার মানে তুমি বাইক কিনলে, একটু উদাহরণ হিসেবে বলি, বাইক কিনলে তোমার বাইকের স্পিড আছে 160, তোমার শুরুতেই বলবে যে প্রথম দিন থেকে 160 চালাও। তুমি ভালো করে জানো 160 স্পিড, আর প্রথম দিন বাইক কিনে যদি 160 স্পিডে চালাতে বলা হয়, তোমার কি হবে, তুমি কোথায় থাকবে, তুমি কি বাঁচবে না কোথায় চলে যাবে তুমি বুঝতে পারছো, উপর এলাকায় চলে যেতে হবে। তেমন অনেক স্কুল আছে, অনেক স্কুলের স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করে, ইনভেস্টমেন্টের স্টুডেন্টরাও ক্লাস করে। ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো স্কুল, আমি কোনোদিন বলবো না স্কুল ইন্ডিয়ার সব থেকে বড় স্কুল, সব থেকে টপ স্কুল বলে আমি ফিল করি। বাট আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে সব স্কুলে লক্ষ্য থাকে ছেলেমেয়েদেরকে শেখানো, লক্ষ্য থাকে অবশ্যই ইনভেস্টমেন্ট ভালো ক্লাস করায়, ইনভেস্টমেন্টের বিকল্প, ইনভেস্টমেন্টের কাছে আমি শিশু, ওর কাছে আমি কিচ্ছু না। বাট আমার লক্ষ্য আলাদা, অন্যান্য স্কুলের লক্ষ্য আলাদা। আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে ইনকাম করা শিখিয়ে তোমার থেকে বোগরেজ খাবো। এই যে তুমি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম এখানে, এই যে বোগরেজটা তোমার থেকে জিরোদা কাটছে 60 পয়সা, এই ট্রেডটা করার জন্য যে জিরোদা তোমার থেকে 60 পয়সা বোগরেজ কাটছে না, এখান থেকে আমি ভাগ পাবো হয়তো 30 পয়সার থেকে কম, হয়তো 20 পয়সার কাছাকাছি। তার মানে তোমরা কত বেশি প্রফিট করলে, কন্টিনিউয়াস যদি প্রফিটে যাও তবে কিন্তু তোমার শেয়ার মার্কেটে থাকবে। আর তোমার যদি শেয়ার মার্কেট থেকে লাখপতি হও, তোমার সাথে সাথে আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারবো। অর্থাৎ তোমাকে শেখানোর আমার দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, তোমাকে না শেখাতে পারলে কিন্তু আমার লাভ হবে না। সেই জন্য আমাদের ক্লাসের মোটিভ থাকবে যে তোমাদেরকে এনি হাউ শেখানো, তোমাদেরকে শিখিয়ে নেওয়া। চলো এবার আমি একটু ফান্ডামেন্টালের দিকে যাওয়ার চেষ্টা করব, তারপরে ক্লাসটা শেষ করব। আর সাথে সাথে একটু তোমাদেরকে বলবো যে আমি যা যা শেখাবো সেগুলো তোমরা কিন্তু প্রতিটা জিনিস ব্যাক টেস্ট করবে। তাহলে আইপিও ব্যাপার, এই যে ভিডিওটা আমি তৈরি করছি এখন, এটা গ্রুপে দিয়ে দেবো, সরি ফর দ্যাট, আমি চ্যানেলে আপলোড করে গ্রুপে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে একটু রিপিট করে নিও কোনো রকম সমস্যা হলে, ডাউট থাকলে। তাহলে আইপিও ব্যাপারটা বুঝলাম, স্টক মার্কেট ব্যাপারটা আমরা বুঝলাম। এবার আমরা শুরুতে কি শিখবো না, ইনভেস্টমেন্টটাকে শিখবো। কারণ ইনভেস্টমেন্ট এমন একটা জায়গা যেখানে রিস্ক অনেক কম থাকে, প্রফিট ভালো পাওয়া যায়। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা, এই ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এর মধ্যে যদি পার্থক্য তোমাদেরকে আমি বলি, দেখো ইনভেস্টমেন্ট মানে বাইক কেনার পরে 20, 30, 40 স্পিডে গাড়ি চালানো, তার মানে তুমি বেঁচে থাকবে, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। আর ট্রেডিং মানে কিন্তু বাইক কেনার পরে তোমার 70, 80 স্পিডে গাড়ি চালানো। অর্থাৎ তুমি যখন বাইক কিনছো, প্রথমে তোমার আগে 20, 30 স্পিডে চালানো প্র্যাকটিস করতে হবে। তার মানে আগে ইনভেস্টমেন্টটা করতে হবে যেখানে রিস্ক কম, প্রফিটও পাওয়া যায়। কিন্তু শুরুতে যদি ট্রেডিংটা মাথা মারো, কারো যদি চিন্তা ভাবনা থাকে ট্রেডিং করবো শুরুতেই, আমি এটুকু বলবো কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হবে, মানে 99% চান্স লস হওয়ার সম্ভাবনা আছে। আগে নিজে ইনকাম করা শেখো, দিনে কম ইনকাম করা শেখো, দিনে টাকা ডবল করার স্বপ্ন পরে দেখবো আমরা। আগে দিনে 1%, 2% ইনকাম করা শেখা হবে প্রথমে। যদি ইনকাম করতে পারো, তারপরে দিনে 20, 30%, তারপরে দিনে ডবল কিভাবে করা যায় সেগুলো শেখার চেষ্টা করবো। পারি আর না পারি, চেষ্টা তো করে দেখতে পারি। কারণ আমি যদি তোমাদেরকে দেখাই লাইভ মার্কেটে যে কিভাবে কি হচ্ছে, তো আশা করি তোমরা অনেক কিছু বুঝে ফেলবে। আর এর মধ্যে অনেকে হয়তো একটা সময় দেখবে আমার থেকেও এক্সপার্ট হয়ে গেছে। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে খুব ভালো ইনকাম করে, সেই জন্য বলবো একটা সময় হয়তো দেখবে আমার থেকেও তোমরা এক্সপার্ট হয়ে গেছে। আমার চেষ্টা থাকবে এনি হাউ তোমাদেরকে প্রফিটেবল করার চিন্তা রাখবো। তাহলে স্টক মার্কেট ব্যাপারটা তোমরা কিছুটা বুঝতে পারলে, স্টক মার্কেটটা কিভাবে কাজ করছে আর ইনকামটা কিভাবে হয়, এখানে একটা বেসিক স্ট্রাকচার বুঝলে। এবার আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মেবি রেকর্ডটা হবে না, রেকর্ড যেহেতু আমার এখানে মেবি কেটে যেতে পারে। চলো রেকর্ডটাকে আমি এই পর্যন্ত স্টপ করি, আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য তোমাদেরকে আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। আর একটা কথা তোমাদেরকে বলি, কষ্টের বিকল্প কিচ্ছু নেই। যদি কষ্ট করো তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে। একটা তোমরা অনেকে চিনবে খান স্যার, আমার খুব প্রিয় একজন, সন্দীপ মহেশ্বরী আমার খুব প্রিয়। খান স্যার একটা কথা বলে যে তুমি যদি 1 বছর যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে যাও, যেটা আমি করবোই, আত্মীয় পরিজন সবাইকে জলাঞ্জলি দিয়ে দাও 1 বছরের জন্য, বন্ধু বান্ধব সব তুলে দাও, টিভি দেখা সব বন্ধ করে দাও, 1 বছর যদি তুমি কোনো কর্মের পিছনে যদি সময় দাও না, দিন রাত, মানে স্বপ্নেও যেন সেই কর্মটা তুমি করছো বুঝতে পারো, এত কাজ করবে। যদি দিনরাত কোনো কাজের উপর পড়ে থাকো, 1টা বছর যদি সময় দাও না, তোমাকে কেউ কোটিপতি থেকে রুখতে পারবে না। যদি 1টা বছর সেইভাবে সময় দাও, দেখো সমস্ত ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করা যায়, কিন্তু তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে তবেই, অনেকে 10 মিনিটে বুঝতে পারে, অনেকে হয়তো 1 ঘন্টা লাগবে।
তার বেশি কিছু না, সবাই বুঝতে পারবে। অনেকে ভাবছে আমি 10 মিনিটে বুঝতে পারলাম না, ছেড়ে দিলাম, তার মানে তোমার জন্য কিন্তু সুখ ওয়েট করছে না, তোমার জন্য দুঃখ ওয়েট করছে। আমরা ভালো করে জানি যে নর্মালি করে আমরা যাকে বলি উচ্ছে বা করেলা, এটা খেলে কিন্তু শরীর খারাপ করে আমাদের, শুরুতে কিন্তু খেতে কষ্ট লাগে, তিতো লাগে, কষ্ট হয়, কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের লাভজনক। কিন্তু আমরা মিষ্টি খাই বা আমরা চিকেন মটন খেতে পছন্দ করি, কিন্তু এটা কিন্তু আমাদের লাভজনক না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এটা ক্ষতি করে আমাদেরকে, একটু পর্যাপ্ত পরিমাণে বেশি হয়ে গেলে ক্ষতি করে। তারপরে যেটা মনে হচ্ছে শুরুতে ভালো লাগছে সেটা কিন্তু ভবিষ্যতে ভালোর জন্য না। আর যেটা শুরুতে খারাপ লাগছে একটা সময় দেখবে ওই করলা তোমার জন্য কতটা প্রিয় হয়ে গেছে, করলা তোমার জন্য কত উপকারে লাগছে। একটা সময় যখন তোমার ট্রেডার হয়ে যাবে না, তোমরা দেখবে যে এর থেকে এই স্বর্গ ব্যাপারটা থাকে না, জীবনের স্বর্গ, তোমরা এখানে জান্নাত যাকে বলা হয় না, এই জান্নাতটা এখানেই হয়তো খুঁজে পেয়ে যাবে। তোমাদের মনে হবে যে এর থেকে সুখ কোনো জায়গা নেই। ডেইলি মার্কেটে বসলে 2000, 5000, 3000 টাকা যদি ডেইলি ইনকাম করতে পারে, প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন হয়তো লস হতেই পারে, বেশিরভাগ দিন যখন ইনকাম করবে না, এর থেকে শান্তি আর বেশি কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা যেহেতু ট্রেডার, আমরা জানি যে সব ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বাবা মা সবাই আছে, সব সুখ আছে, কিন্তু ট্রেডিং এর যে এক্সপার্টদের যে সুখটা আছে সেই সুখটা না একমাত্র ট্রেডাররা বোঝে। বিএমডব্লিউ চলাতে অতটা সুখ নেই যে সুখটা আছে ট্রেডিং এ প্রফিট করে যে সুখটা আছে। চলো এবার আমরা শুরু করি ইনভেস্টমেন্টের পার্টে। আচ্ছা, এবার একটু কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করো, একটু প্রশ্ন উত্তর নেব, নিয়ে তারপর ইনভেস্টমেন্টের কিছুটা আমি আজকে শুরু করবো। একটা ভালো স্টক সিলেকশন কিভাবে করতে হয়, কিভাবে বুঝবো যে এই কোম্পানিতে টাকা লাগালে আমাদের লাভ হবে, তাকে আমরা ইনভেস্টমেন্ট বলি, আগেতেই বলেছি, সেটা আমরা অ্যানালাইসিস করা শিখবো। আচ্ছা, এবার তোমাদের কিছু প্রশ্ন উত্তর থাকলে হ্যান্ড রেজ করো প্লিজ, হ্যান্ড রেজ করো, তাকে সেখান থেকে আমি প্রশ্ন নেব, নেওয়ার পরে তারপরে বাকি কিছুটা আলোচনা করে এই ক্লাসটা শেষ করব। আচ্ছা, সবাই হ্যান্ড রেজ করো, যার যার প্রশ্ন আছে, কেউ কিছু বলবে না, আমি এক একজন করে নেব। আচ্ছা, প্রথম আছে ফারিকুল ইসলাম মন্ডল। আচ্ছা, তুমি বলো কি প্রশ্ন আছে তোমার। স্যার বলছি এখান থেকে রেকর্ডিংটা করলে খুব ভালো হতো, এখান থেকে তো শিখবো, তো ভালোভাবে শিখবো। আচ্ছা, রেকর্ডিং তো আমি অবশ্যই রেকর্ডিং এখানে হয়ে যেতে পারে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সমস্যা নেই, রেকর্ডিং এখান থেকে করবো, সমস্যা নেই। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে ফান্ডামেন্টালটা দেখাবো। বলো। দেখো, শুরুতেই সপ্তাহে একদিন করে থাকছে, তোমাদের যেগুলো শেখানো হবে সেগুলো কতটা কি প্র্যাকটিস করছো দেখবো, তারপরে চিন্তা ভাবনা করবো সপ্তাহে 2 দিন করা যায় কিনা। শুরুতে পরে তোমরা যেহেতু নতুন, তো এখন আইপিও সেকশনটা নিয়ে তোমাদেরকে ভিডিও দেবো, আইপিও কিভাবে বাই করতে হয়, আইপিও ব্যাপারে তোমার ডিটেলসে বুঝবে, ঠিক আছে। তারপর আজকে ফান্ডামেন্টাল যেটা দেবো সেটা তোমরা স্টকের উপর অ্যানালাইসিস করবে। তারপর একটা দুটো ক্লাস হয়তো তোমাদের খুব বেশি হবে না, প্র্যাকটিসের জন্য হবে না। তারপর থেকে তোমাদের কিন্তু লাইভ মার্কেটে যখন অ্যানালাইসিস করা শেখানো হবে, তোমরা প্রতিদিন সেটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য দেখা যাক কতদিন করা যায়, শুরুতে একদিন করে ধরে চলো, ঠিক আছে। আচ্ছা, তোমার কথা কেটে যাচ্ছে গো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো বলো। স্যার বলছি যে আমাদের অপশন ট্রেডিং শেখাবেন? অবশ্যই, অপশন তো থাকবেই, তার দিনের টাকা কোথায় ডবল হবে, অপশানে তো ডবল হবে। অপশনটা অনেক অ্যাডভান্স লেভেলে শেখানো হবে, যেটা তোমরা অনেকে কল্পনা করনি, অনেক স্কুল হয়তো শেখায় না, আমরা সেই লেভেলে শেখানোর চেষ্টা করবো। অপশনটার উপর প্রায় 1.5 মাসের কাছাকাছি ক্লাস হবে। সব সিলেবাস তো পেয়ে গেছো, ইন্টারনেট সুইং তো থাকবে, তো কমন জিনিস। সিলেবাস তুমি দেখে নিও, সিলেবাসটা গ্রুপে দেওয়া আছে, অনেক বড় সিলেবাস। আচ্ছা, তুমি এবার তোমার কথা এবার বলো। হ্যাঁ, রেকর্ডিং থাকছে, রেকর্ডিং আমি দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার ফারিকুল তুমি মিউট করো, এবার সাজাদ বলো। স্যার আমি সাজ্জাদ বলছি যে মানে স্ক্রিনটা না, কম্পিউটারের স্ক্রিনতে, হ্যাঁ, স্ক্রিনের লেখাগুলো একটু ঘোলা আসতেছে, মানে পরিষ্কার বড় করে লেখা আসলে খুব ভালো হইতো। আচ্ছা, একটু কথা বলি, ভালো আসছে, কিন্তু কি হচ্ছে না, এখন তো কিছু দেখানো হয়নি, তোমার নেটের একটু প্রবলেম হচ্ছে। আমি যখন আপলোড করে দেবো এটা, তুমি তখন ভিডিওটা দেখে নিও, আরো ভালো বুঝতে পারবে, সমস্যা হবে না। তোমার নেট, আমি একবার রিসার্চ করে নিলাম, 1 GB নেট রিসার্চ করে নিলাম। হ্যাঁ, তোমার নেটে একটু সমস্যা হচ্ছে, বুঝছো, মেবি ওই জন্য। তুমি আমাদের এখানে নেটে কোনো সমস্যা নেই, যেহেতু ওয়াইফাই আমাদের চলছে, একদম নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, বুঝেছো, তুমি ভিডিওতে বুঝতে পারবে। আচ্ছা, এবার বাকি জনকে প্রশ্ন নিই, বাকি কি আছে আর। হ্যালো, চলো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি সৌরভ বলছি। হ্যাঁ, সৌরভ বলো। হ্যাঁ বলছি যে স্যার, আমার অ্যাকচুয়ালি আমার গ্রো অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এখন এমন সিচুয়েশনে আছি, গ্রো ছাড়া আমি আর অন্য কিছু খুলতে পারবো না, কারণ আমি দেশের বাইরে আছি। তো আমি কি গ্রো থেকে এটা চালাতে করতে পারি?
দেখো চালাতে পারো, তাতে খুব বেশি সমস্যা নেই, কিন্তু কি হয় না, ধরো 1-to-1 ক্লাস থাকে কিছু, মানে একটা স্টুডেন্টের সাথে কথা হয়, শুধুমাত্র একটা স্টুডেন্ট থাকবে আর আমি থাকবো। কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে যেগুলো হচ্ছে কি, দেখো তুমি যদি গ্রো থেকে প্রফিটেবল হও, আমি তোমাদেরকে শেখালাম, তাতে আলটিমেট কিন্তু আমাদের কোনো লাভ নেই, জিরো লাভ। তুমি বুঝতে পারছো? সেই জন্য আমি কিনা বুঝতে ক্লাস পারছি। করতে পারবে, কিন্তু সেইভাবে যে তোমাদেরকে আমরা সেই 24 আওয়ার্স হেল্প করানো বা স্পেশাল ক্লাস প্রোভাইড করা, যেটা 1-to-1 ক্লাসের কথা বলছি, অনেক ফ্যাসিলিটি হয়তো তুমি পাবে না, কিন্তু ক্লাস তুমি করতে পারবে, সমস্যা নেই। স্যার ওটা কারণ- ঠিক আছে, কিন্তু আমি এখন মানে সমস্যাটা এইটাই হয়ে গেছে, আমি ভিডিওটা খুলতে পারবো না। তো ওই জন্য আচ্ছা, ওটা কি করে করা যেতে পারে, আমি তোমাকে যেটা কিভাবে খোলা যেতে পারে বাইরেও থেকে, সেটা আমরা একটু আলোচনা করে নেবো কালকে যদি সম্ভব হয়, ঠিক আছে, চাপ নেই। ঠিক আছে। কটার সময় করবেন? একটু 10টা বললে পরে ভালো আমাকে হতো। ফোন করো তুমি, 10টা পরে 10টার করো। পরে আমি 10টার পরে আমি কোথায় মেসেজ দিলাম? আমাকে তুমি আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ থেকে কল করবে, ঠিক আছে? তো আপনার নাম্বারটা একটু বলুন। আমি গ্রুপে দিয়ে দেবো নাম্বার, যে গ্রুপে যে নাম্বারটাতে কথা হচ্ছে ওখানে অ্যাডমিন দেখবে আমি আছি, তো ওই নাম্বারটাতে কল করবে, ওখানে দেখবে অ্যাডমিন আমি আছি, ঠিক আছে? ওকে ওকে, চলো মিউট করো। বাকি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, চলো সানাল বলো। স্যার এর আগে একদিন বললো স্কিনের ব্যাপারটা, স্কিনে যে আপনি যেটা দেখাচ্ছেন না, যদি আরেকটু জোর করে দেখাচ্ছেন তাহলে আমার জন্য এবং আমাদের জন্য হয়তো ভালো হবে। আচ্ছা ঠিক আছে, খুব মানে সুন্দর ক্লাসটা আচ্ছা খুব আমি সুন্দর হচ্ছে, আচ্ছা বাট আপনি যতটা পারেন একবারে বেসিক থেকে চেষ্টা করেন শেখানো, একদমই বেসিক, কারণ আমি একদমই জিরো বলা যায়, ঠিক আছে? আমি তো সেটাই তো, ওই জন্য তো আমরা গ্রাউন্ড লেভেল থেকেই যাচ্ছি, মানে যেগুলো এখন আমরা ধরো সাবজেক্টে ঢুকিনি, তার আগে কিন্তু এখনো আমরা অনেক কিছু আলোচনা করছি যেগুলো তোমাদের প্রয়োজন এটা আছে। আমার থেকে যদি এই ক্লাসের মধ্যে যদি কেউ ক্লিয়ার থাকে তাকে আমি সহপাঠীকে নিয়ে আমি বলছি যে আপনি যতটা পারবেন একবারে বেসিক থেকে শুরু করেন, এটা আমার থেকে রিকোয়েস্ট। একদম একদম, অবশ্যই। আমরা দেখো গ্রাউন্ড লেভেল থেকে না শেখালে অনেকে বুঝতে পারবেন না, না গ্রাউন্ড লেভেল থেকে শিখতে, তবে দেখো আগে কারণ- বোনেটটা যদি শক্ত না হয় না, 10 তলা 15 তলা বিল্ডিং, যত বেশি বিল্ডিং গুলো একটা সময় ভেঙে যাবে, সেই জন্য বোনেটটা আমরা স্ট্রং রাখার চেষ্টা করি, সেই জন্য আমি আরো গ্রাউন্ড লেভেল থেকে তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে? সমস্যা হবে না আশা করবো। আর তারপরেও আমি তোমাদের অনেক অনেক স্যার আপনাকে গতকালকে ফোন করেছিলাম কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করার জন্য, বাট কল রিসিভ করেননি। আচ্ছা, সমস্যা নেই, দেখা যদি করে কোনো নিও। কথা থাকে আমাকে ফোন করে নিও, আর একবারের জায়গায় 2-3 বার করবে, সমস্যা নেই, ঠিক আছে? আসলে আমিও তার আমার ধরে নাও একটা ব্যাচ না, আমার তো প্রচুর ব্যাচ আর প্রচুর স্টুডেন্ট, তো অফলাইন ব্যাচ আছে সেই জন্য। আচ্ছা এবার, আচ্ছা অরিজিৎ বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, মিউচুয়াল ফান্ডটা তারপর আর ETF, হ্যাঁ আচ্ছা চলো মিউট করে আমি বলে দিচ্ছি। দেখো ETF বলতে ইলেকট্রনিক ট্রেডিং ফান্ড। আচ্ছা তুমি মিউট করে বলছি। দেখ ETF ব্যাপারটা কি হয় না, ETF হচ্ছে কি এমন একটা বাস্কেট, যে বাস্কেটটার উপর ডিপেন্ড করে। মনে করো না তুমি একটা ETF বাই করলে, মনে করো তো একটা কথা তোমাদেরকে উদাহরণ দিই, মনে করে নাও তুমি ভালো একটা ETF এ তোমার নাম উদাহরণ হিসেবে বোঝায়, মনে করো তুমি আমেরিকার একটা ভালো কোম্পানি আইটি, দেখো সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো আইটি সেক্টর কিন্তু আমেরিকা, ভালো করে জানো। গুগল আমেরিকার, ফেসবুক আমেরিকার, বড় বড় যে কোম্পানিগুলো আছে আইটি সেক্টরগুলো আছে মেন কিন্তু আমেরিকার। এবার মনে করো তুমি আমেরিকাতে বাই করে টাকা লাগাবে, তখন কিন্তু আমেরিকাতে যে ETF আছে, আমাদের আইটি ETF আছে, সেখানে টাকা লাগাতে পারো। ETF ব্যাপারটা কি হয় না, ETF ব্যাপারটা হচ্ছে কি সেই সাপোজ আমি তোমাদের এই কথাটা হিসেবে বলি, ETF এমন একটা পার্ট হচ্ছে যেটা হচ্ছে একটা বাস্কেট, অনেকগুলো কোম্পানির একটা বাস্কেট। যেমন নিফটি ETF, নিফটি ETF মানেটা কি হয় না, নিফটি 20। এটা কেমন হয়, ইন্ডিয়ার সব থেকে বড় 50টা কোম্পানির একটা বাস্কেট। তুমি যদি 100 টাকা লাগাও না, ওই তোমার ইন্ডিয়ার সব থেকে বড় 50টা কোম্পানিতেই তোমার টাকা টুকরো টুকরো ভাবে লেগে যাবে। অর্থাৎ তুমি ভালো করে জানো, ইন্ডিয়া যদি গ্রোথ হয়, ওই 50টা কোম্পানি গ্রোথ হলে কিন্তু ইন্ডিয়ার তবে গ্রোথ হবে। তার মানে ইন্ডিয়া যদি গ্রোথ হয় তাহলে 50টা কোম্পানি গ্রোথ হবে, সাথে সাথে তোমার ETF এর দামও বাড়বে, তোমার টাকা লাভ হবে। অর্থাৎ ETF খুব সেফলি ট্রেড করা যায়। এটা আমরা ডিটেলসে যখন আমি ETF বাই শেখাবো তখন আলোচনা করে নেবো। মানে ETF এমন একটা বাস্কেট কিনছো যেখানে একটা মনে করো অনেকগুলো ভালো ভালো কোম্পানি ওর মধ্যে আছে, তোমার টেনশন নেই। ETF এ বাই করলে টেনশন তেমন থাকে না,
আমাদের জিডিপি যেমন গ্রোথ হবে, সাথে সাথে ইন্ডেক্সের গ্রোথ হবে, আর ইন্ডেক্সে যেমন গ্রোথ হবে তোমার ইটিএফ এর গ্রোথ হবে। এখানে তোমার টেনশন বেশি অ্যানালাইসিস করতে হবে না, আর চোখ বন্ধ করে টাকা লাগানো যায়। আর এখানে তোমার কেউ কমিশনও খাওয়ার লোক তেমন কেউ নেই। যেমন মিউচুয়াল ফান্ডে প্রচুর কমিশন খায়, ইটিএফে তেমন কমিশন খাওয়ার লোক নেই। যদি মনে করো যে আমি টেনশন নেবো না, ইটিএফে বাই করবো, আমি সেগুলো তোমাদের শেখাবো যে ইন্ডিয়াতে সবথেকে ভালো ইটিএফ কে আছে, আমেরিকার সবথেকে ভালো ইটিএফ কে আছে, চায়না ভালো ইটিএফ কে আছে। দেখো চায়নাতে তুমি ডাইরেক্ট টাকা লাগাতে পারবে না স্টকে। তুমি যদি মনে করো যে ফেসবুকে টাকা লাগাবে, তুমি ভালো করে জানো ফেসবুক একটা ভালো কোম্পানি, এখানে লস হয় না, ইউটিউবে লস হয় না, গুগলে লস হয় না, তাহলে নেক্সটফ্লিক্সে লস হয় না তেমন। তাহলে এই সমস্ত কোম্পানির একটা ইটিএফ আছে, বাস্কেট আছে, সেই বাস্কেটে যদি টাকা লাগিয়ে রাখো, তোমার দেখবে চোখ বন্ধ করে তুমি ঘুমিয়ে পড়ো টাকা লাগিয়ে, দেখবে তোমার টাকা চচ্চর করে পারবে। কারণ এমন কিছু ইটিএফ আছে, চায়নারও এমন কিছু ইটিএফ আছে যেখানে টাকা লাগালে কিন্তু খুব কম সময়ের মধ্যে টাকা খুব ভালো গ্রোথ হয়। ইন্ডিয়াতেও কিছু কিছু ইটিএফ আছে, ইন্ডিয়ার গ্রোথ একটু কম, ইন্ডিয়ার ইটিএফগুলো একটু গ্রোথ কম হয়। কারণ আমরা ভালো করে যদি আমেরিকার সাথে ইন্ডিয়ার তুলনা করি বা ইন্ডিয়ার সাথে চায়নার তুলনা করি, তাহলে আইটি সেক্টর কিন্তু ইন্ডিয়ার তুলনায় আমেরিকার অনেক স্ট্রং, আমেরিকা অনেক ভালো, আর চায়নাও অনেক ভালো বর্তমানে। তো তাহলে আমাদের ইন্ডিয়াতে টাকা লাগা, যদি হয়তো ইটিএফে টাকা লাগালাম, হয়তো এক বছরে যদি 20% দেয়, দেখবে আচ্ছা আমেরিকাতে এক বছরে প্রায় 40%-এর কাছাকাছি দিয়ে দিচ্ছে, চায়নাতে দেখবে 60%-এর কাছাকাছি দিয়ে দিচ্ছে, বা 35-40% দিয়ে দিচ্ছে। সেটা ইটিএফ এর বিষয়ে আমরা ডিটেলসে ক্লাস করবো। ইটিএফটা হচ্ছে খুব ভালো, যদি ইটিএফ বাই করা, বন্ড বাই করা, মিউচুয়াল ফান্ডকে আমি অ্যাভয়েড করতে বলবো সবাইকে, কারণ মিউচুয়াল ফান্ড টাকা লাগালে অনেক সমস্যা আছে। প্রথমত ওরা প্রচুর চার্জ কেটে নেবে তোমার থেকে, যে কোনো সময় স্কোয়ার আপ করতে পারবে না, অনেক সমস্যা আছে। যখন মিউচুয়াল ফান্ডে ক্লাস হবে না স্পেসিফিক, তখন এটা নিয়ে আলোচনা করা হবে, কোন মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবো, কীভাবে টাকা লাগাতে হয়, মিউচুয়াল ফান্ড ভালো না খারাপ, ইটিএফে যখন টাকা লাগাবো কোন ইটিএফে টাকা লাগাবো, সারা ভারতবর্ষের মধ্যে কোন কোন ভালো ইটিএফ আছে, সারা পৃথিবীর মধ্যে। দেখো তুমি ইটিএফে টাকা লাগানো মানে দেখো স্টকে টাকা লাগালো বা মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে বিদেশে টাকা লাগানো যাবে না, কিন্তু ইটিএফ এর মাধ্যমে তুমি আমেরিকাতে টাকা লাগাতে পারবে, চায়নাতে টাকা লাগাতে পারবে, জার্মানিতে টাকা লাগাতে পারবে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমার টাকা লাগাতে পারবে। ইটিএফটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা ডিটেলস ক্লাস হবে। জাস্ট আমরা শেয়ার মার্কেটের স্ট্রাকচারটা আলোচনা করছি কিছুটা, ঠিক আছে? বাকি কারো প্রশ্ন তাহলে করো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। শেয়ার মার্কেটটা কিভাবে কাজ করে? দেখো ওইটার জন্য, ওটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, এমন একটা অ্যানালাইসিস যেটা হচ্ছে কি আমরা তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি শেখাবো। তার মানে 2:2 = 4। তো ওখানে এমন কিছু স্ট্র্যাটেজি, এমন কিছু ফর্মুলা তোমাদেরকে শেখাবো, যে ফর্মুলা মেরে ওয়েট করবে, তোমাকে বাই করতে বলে বাই করবে, সেল করতে বলে সেল করবে। যখন আমরা টেকনিক্যালটা করবো, টেকনিক্যালটা খুব টাফ, কিন্তু একটু বুঝতে পারলে টেকনিক্যালটা খুব সহজ। আমি তোমাদেরকে এই জন্য বলছি যে একটু পরিশ্রম করো, ব্যাক টেস্ট করো, ট্রেডিং জার্নাল মেনটেন করো, এগুলো আমরা শেখাবো। তখন তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে ইনকাম করাটা খুব কঠিন না। কঠিন তাদেরই জন্য যারা ভিত ঠিকঠাক না করে মধ্যেখানে, মনে করো তুমি ভিত করলে 1 তলা 5 তলা বিল্ডিং তৈরি করে দেবে, কাল না হলে পরশুদিন পড়ে যাবে। সেখানে ভিতটা ঠিকঠাক থাকলে ধীরে ধীরে করে, আমি আমাদের লক্ষ্য থাকে কি বলে তো, ইনকাম করো, কম ইনকাম করো। যখন তুমি ধীরে ধীরে করে এক্সপার্ট হবে তখন বেশি ইনকাম করো। সেগুলো আমরা তোমার ধীরে ধীরে করে কভার করবো, কারণ আমাদের তো এরপর থেকে তো অ্যাডভান্স ক্লাস শুরু হবে ধীরে ধীরে করে। আজকে যেহেতু একটা বেসিক স্টক মার্কেট ইন্ট্রোডিউস হচ্ছে, আমরা আজকে তেমন কিছু আলোচনা করলো, এটা ইন্ট্রোডিউশন ক্লাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা বাকি কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা অরিজিৎ একটা প্রশ্ন করো, তারপরে মাফিজুলের নেবো, বলো। শেয়ার মানে তার ভাগিদারি কিনলে, অর্থাৎ তুমি একটা কোম্পানির শেয়ার কিনলে মানে সেই কোম্পানি, মনে করো রিলায়েন্সে একটা শেয়ার কিনলে, তুমি রিলায়েন্সে কিন্তু মালিক হয়ে গেলে, সম্পূর্ণ মালিক না, এক টুকরোর মালিক হয়ে গেলে। রিলায়েন্স কোম্পানি যদি উন্নতি করে, দাম যদি বাড়ে, তাহলে শেয়ার প্রাইস বাড়বে, তোমার টাকাও বাড়বে। আর সেম মানে কোনো কোম্পানির ভাগিদারি বলতে শেয়ার কেনা হয়ে গেল। এবার যখন দিনে কেনা বেচা করবে, সেটা কিন্তু আর ভাগিদারি থাকলো না, কিছুক্ষণের জন্য থাকলো, কিছুক্ষণের জন্য তোমার যা করা করে বেরিয়ে যেত, সেটা আমরা ডিটেলসে আলোচনা করবো। আচ্ছা বাকি কার প্রশ্ন আছে কি? আমার কিন্তু একটা প্রশ্ন ছিল, আমি বললাম। বলো। আচ্ছা আমার প্রথম থেকে গ্রোথ একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? আচ্ছা আমি ওই ডকুমেন্টস দিয়ে কি জিরোদাতে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো? একদম, তুমি 10টা জায়গা খুলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার এইটুকুই জানা ছিল। আচ্ছা আরেকটা তোমাকে বলছি, তুমি অ্যাকাউন্ট খোলার আগে আমাকে বলে খুলবে, কারণ যে তুমি অ্যাকাউন্ট খুললেও তো ডাইরেক্ট খুললে আমাদের কোনো লাভ হবে না। আমাদের রেফার লিঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো, তুমি আমাদের বলে অ্যাকাউন্টটা খোলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
তুমি আমাকে পারলে কালকে 10টার দিকে ফোন করে নিও, আমি তোমাকে গাইড করে দেবো, অ্যাকাউন্টটা ফ্রিতে খোলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা বাকি কার প্রশ্ন কি আছে? আচ্ছা বলো হ্যালো, বলো বলো বলো। আচ্ছা মেবি আর কারো প্রশ্ন তাহলে করো, না হলে ক্লাসটা একটু শুরু করব। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি জিরোদাতে অ্যাকাউন্ট খুলবো। জিরোদাতে অ্যাকাউন্ট খোলার জন্য তুমি আমাকে ফোন করে নেবে, আমি তোমাকে গাইড করে দেবো, তুমি 10-15 মিনিটের মধ্যে খুলে ফেলতে পারবে, ঠিক আছে? কালকে? হ্যাঁ কালকে। তোমার নাম্বারটা আমাকে বলে দাও, আমি তোমাকে কালকে ফোন করে নেবো ফ্রি। নাম্বারটা বলো। 9863 77 47 04। আচ্ছা এর আগে একজন বললো অ্যাকাউন্ট খোলার জন্য, ওনার নাম্বারটা একটু বলবে তুমি? কে বলছিল একজন? হ্যাঁ তোমার ফোন নাম্বারটা বলো। 73 19 29 58 58। আচ্ছা আমি তোমাদেরকে 10টার পরে কালকে ফোন করবো। হ্যাঁ চলো এবার বাকি ক্লাসটা একটু কন্টিনিউ করা যাবে স্যার? হ্যাঁ এবার কন্টিনিউ করবো, কারণ ব্যাপারটা কি হয় না, ডিম্যান্ড অ্যাকাউন্ট যদি না থাকে ওরা তো ট্রেডিংটা করতে পারবে না, সেই জন্য এটা একটু প্রয়োজন ছিল। আমি ক্লাসটা তো আমাদের এখন সময় অনেক আছে, ওই জন্য মিডিলে। আচ্ছা বাকি বলো। হ্যাঁ নাম্বারটা বলো বলো বলো। 8250 9536 56। আচ্ছা তোমারও ডিম্যান্ড অ্যাকাউন্ট ছিল তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকি আর কেউ আছে, কেউ আর চাইছো তার নাম্বার দেবে? আমার নাম্বারটা নিয়ে নিন। আচ্ছা তোমার নাম্বার নিলাম মনে হচ্ছে না? না না, আমার নাম্বার নাও নি। আচ্ছা বলো বলো। 98 97 97 49 49 23 65 65 81 81 9749236581 তাই তো? আচ্ছা চলো সমস্যা নেই। আচ্ছা চলো হয়ে গেছে মেবি সবার। আচ্ছা যাদের এখনো হয়নি, হ্যাঁ বলো। স্যার আমি একটা কথা বলছি, আপনি একদম নতুন, আচ্ছা আর আজকে যেটা যা কিছু বললে 10% বুঝতে পারছি, 90% মাথার উপর থেকে উড়ে পালিয়ে গেছে। অবশ্যই দেখো, শুরুতে তো তুমি পুরোটা বুঝতে পারবে না, না একটা বেসিক ব্যাপারটা একটু আলোচনা হলো। তারপরে স্ক্রিনে যেগুলো দেখা গেছে মানে দেখতে পাইনি বললেই চলে, মানে একটু চোখে কম দেখতে না, যেহেতু আমরা কাজের লাইফের লোক। আচ্ছা দেখো স্ক্রিনে কিন্তু আজকে কিছু দেখানো হয়নি, বুঝেছো? আজকে যেগুলো দেখানো হয়েছে কিছু দেখানো হয়নি, সে মধ্যে কিছু এখনো দেখানো হয়নি। যেটা আইপিও ব্যাপারটা যেটা দেখানো হয়েছে না, ওটার ভিডিও তোমাকে আমি পাঠিয়ে দেবো, ভিডিওটা একবার দুবার দেখে নেবে, ঠিক আছে? একটা কথা ছিল। আচ্ছা বলো। প্রথম থেকে আমার একটু ইন্টারনেটে ডিস্টার্ব দিয়েছিল, ঠিক আছে? মানে প্রথম থেকে যে কথাগুলো বলেছো একটু শুনেছি, আর বাকি তুমি যে স্ক্রিন রেকর্ডটা করছো না, স্ক্রিন রেকর্ডে তো ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা আমার এখানে সব সমস্যা নেই, হ্যাঁ সমস্ত কিছু তুমি এই ভিডিওটা পেয়ে যাবে, কালকে আমি গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? আমার ওইটাই ছিল যে গ্রুপে শেয়ার করে দিবে, আমি ওটা তুলে নেব। তাতে ইন্টারনেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। আমাদেরও ইন্টারনেট প্রবলেম, আমারও। হ্যাঁ সেই জন্য একটু রেকর্ডিংটা করতে হয়। আমি যেমন স্পষ্ট সবকিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বাট যারা শুনতে পাচ্ছে না হয়তো ইন্টারনেট প্রবলেম, সেগুলো সলভ করার চেষ্টা করুন। ওইটা স্যার আপনাকে তো রিকোয়েস্ট, ক্লাসটা একটু আপনি কন্টিনিউ করুন। আচ্ছা চলো এবার শুরু করা যাক। চলো এবার কারো প্রশ্ন থাকলে ফের প্রশ্ন নেব, এবার অন্তত আমরা প্রশ্ন থাকলে লাস্টে আপনি জিজ্ঞেস করতে হবে।
অবশ্যই না, ব্যাপারটা কি থাকে না, এগুলো তো একটা, যেহেতু ক্লাসটা কিছুক্ষণ টানা হলো, কিছুক্ষণ ওদেরকে গ্যাপ দেওয়া দরকার আছে। এবার আমরা ফের শুরু করব, কারণ ওই পার্টটাকে কভার হয়ে গেল। এবার আমরা ফান্ডামেন্টাল পার্টে আসবো, যেটা আমাদের অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু তোমাদেরকে বলি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে কি বোঝায়, অর্থাৎ একটা কোম্পানিতে আমরা যখন টাকা লাগাবো, মনে করো রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আমরা টাকা লাগাবো, আমরা টাকাটা কেন লাগাবো? আমরা তো ফিউচার দেখতে পাচ্ছি না রিলায়েন্সে কি হতে পারে, কিন্তু আমরা এমনভাবে অ্যানালাইসিস করব যাতে আমরা বুঝতে পারি যে ফিউচারে যদি আমরা আজকের এখানে টাকা লাগিয়ে রাখি, ফিউচারে আমাদের টাকাটা বাড়বে না কমবে। সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ কোম্পানির ডিটেলস জানা। একটা কোম্পানির ইনকাম কেমন হচ্ছে, কোথা থেকে ইনকাম আসছে, কতটা লাভ হচ্ছে, কতটা লস হচ্ছে, এর ম্যানেজমেন্ট কতটা ভালো, বা এর আগে যারা টাকা লাগিয়ে রেখেছিল কতটা লাভ দিয়েছে। ওভারঅল আমরা এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব, বুঝে ফিউচারটাকে ট্র্যাক করার চেষ্টা করবো। অর্থাৎ ফিউচারে যে স্টকটা বাড়বে তার আগে প্রেজেন্ট দেখে আর পাস্ট দেখে আমরা ফিউচারটাকে ক্যালকুলেশন করব। এই ফিউচার ক্যালকুলেশন করবো মানে আমরা যদি ক্যালকুলেশন করে বুঝতে পারবো যে আজকে যদি টাকা লাগাই, শেয়ারের দাম যদি 100 টাকা লাগে, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কিছুটা অনুমান করতে পারবো যে ঠিক 6 মাস পরে ওই 100 টাকার শেয়ারের দাম 150 টাকা চলে যেতে পারে। কি কারণে চলে যেতে পারে, কেন দামটা বাড়তে পারে, সেটা বোঝাকে বলা হয় ফান্ডামেন্টাল। তো সেটা আমরা যখন বুঝতে পারবো, তখন যদি আমরা টাকা লাগাই তাহলে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 50% না হোক, 30-40% তো পেতে পারি। কিন্তু যদি এটা আমরা ঠিকঠাক না বুঝতে পারি, না অ্যানালাইসিস করতে পারি, যদি আমার কোনো শেয়ারে মনে হলো কেউ বললো টাকা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু যেমন 50% লাভ হওয়ার সম্ভাবনা আছে, তেমন লসও হতে পারে। অর্থাৎ ভালো কোম্পানিতে টাকা লাগালে তবেই কিন্তু তোমার লাভ হবে, আর খারাপ কোম্পানিতে টাকা লাগালে তোমার কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য আগেই বলেছি যে দেখো, যে একদম খাটতে চাইছো না, সে মনে করলে ETF কিনতে পারে, মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে পারে, বা বন্ড কিনতে পারে। কিন্তু যে মনে করছে না এখান থেকে আমি জীবনে কেরিয়ার গঠন করব, বা এখান থেকে আমি ইনকাম করা শুরু করব, প্রফিটেবল হওয়ার চেষ্টা করব, তাকে কিন্তু প্রচুর খাটতে হবে। আর সেইভাবে আমি তোমাদেরকে চেষ্টা করবো গাইড করতে, যাতে তোমরা ধীরে ধীরে করে এই 2 মাস 3 মাসের ক্লাস তো, 2 মাস পর থেকে যাতে তোমরা ইনকাম করা শুরু করতে পারো, সেইভাবে আমরা একটা প্যাকেজ সাজিয়ে নেব, সেইভাবে শেখানোর চেষ্টা করব। চলো এবার যাই। তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বুঝতে পারলাম যে একটা শরীরে স্টকের হেলথ চেক আপ করা, অর্থাৎ আদেও ফিউচারে ঠিকঠাক চলতে পারবে কিনা। কোনো ঘোড়ার পিছনে যদি আমার টাকা লাগাই, ঘোড়ার রেস হয় না, ঘোড়ার ছুট হয়, আমরা যদি টাকা লাগাই, সে আগে থেকে দেখি যে ঘোড়াটা এর আগে যতবার ছুট হয়েছিল কতবার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এর আগে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, তার মানে কিন্তু এবারে যদি আমার টাকা লাগাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা, সরি হ্যাঁ হ্যাঁ দেবো, একটুখানি শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি কথা বলবে তাই তো? আচ্ছা একটু সময় দেবো, একটুখানি আমি ক্লাসটা কিছুটা টেনে নিই। দেখো এখানে হচ্ছে কি, যেহেতু সপ্তাহে একদিন এখন ক্লাস হচ্ছে, সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, সবাই কিন্তু হুটহাট করে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে না। কারণ দেখো, আজকের এখানে সময় দিচ্ছ কালকে তোমার ভবিষ্যতের জন্য। কিন্তু আজকের হয়তো একটুখানি মনে হতে পারে যে স্যার এমন কিছু আজকে শিখিয়ে দিক যাতে কালকের থেকে আমরা ইনকাম করতে পারি। একটা কথা মাথায় রাখো, তোমরা যদি এরকম কেউ থাকো যে আজকের থেকে আমার শিখিয়ে দিন, কালকের থেকে ইনকাম করবো, তাহলে আমাকে ফোন করলে আমি একদিনে শিখিয়ে দেবো। কিন্তু আমি এটুকু বলতে পারি, তোমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না মার্কেটে। আজকের একদিনের ক্লাসে এমন কিছু শেখানো যায় যাতে কালকের থেকে ইনকাম করা যায়, কিন্তু সেটা উচিত হবে না। কারণ হচ্ছে কি, আমি যখন ডাইরেক্ট 1 এর পরে 2 হয়, 2 এর পরে 3 হয়, 3 পরে 4 হয়, এইভাবে ধীরে ধীরে করে 5 মাধ্যমিক পাস করতে হয়। যদি তোমাকে আমি ডাইরেক্ট মোটামুটি কভার করে করে মাধ্যমিক পর্যন্ত নিয়ে চলে যাই একদিনে, তুমি ভালো করে সাবজেক্টটা বুঝতেও পারবে না, আর ফিউচারে বারবার সমস্যা ক্রিয়েট হবে। যে 9-এ কোনো একটা প্রবলেম হয়েছে, প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা তোমার এলো, দেখো ভালো করে সময় অ্যাপ্লাই করতে পারছো না, বা 8-এর কোনো একটা প্রশ্ন সময় অ্যাপ্লাই করতে পারছো না। সেই জন্য 8টাকে 8-এর মতো করে সময় করা, 2-3 দিন ধরে শেষ করা, তারপর 9টাকে শেষ করা, তারপর 10টাকে স্টেপ বাই স্টেপ যদি আমরা শিখে যাই, তাহলে কিন্তু আমাদের এটা থাকবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা আজকে ক্লাস করলাম কিন্তু এমন কিছু শিখতে পারলাম না যেখান থেকে কালকে ইনকাম করতে পারবো। দেখো, কালকে ইনকাম করা মানে অ্যাডভান্স, সেটার জন্য আগের স্টেপগুলো তোমাদেরকে জানতে হবে। মার্কেটটা কি, কিভাবে কাজ করে, সমস্ত কিছু বোঝার পরে যখনই সময় হবে তখন তোমাদেরকে আমি অ্যাডভান্স লেভেল ধীরে ধীরে করে নিও। প্রতিটা দিন আমরা কিছু না কিছু শিখে যাব, চেষ্টা করবো 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা যাতে অ্যাডভান্স লেভেলে যেতে পারি, আর 2 মাসের মধ্যে যাতে ইনকাম করতে পারি, এইটুকু সময় তোমাদেরকে দিতে হবে। চলো এবার বলি, যেটা এবার আমরা
যেটা বললাম যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ আমি আগেই বলেছি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে আমরা কোনো স্টকে 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর জন্য যদি টাকা লাগাই তাহলে কি আমাদেরকে যে অ্যানালাইসিসটা করতে হয় সেটা ফান্ডামেন্টাল হয়, আর যেটা দিনের দিন কেনা বেচা করা হয় সেটাকে টেকনিক্যাল বলা হয়। তাহলে শুরুতেই আমরা ইনভেস্টমেন্টটা অর্থাৎ আজকে টাকা লাগাবো 1 মাস 2 মাসের জন্য বা 15 দিন বা 10 দিনের জন্য, টাকা লেগে 10 দিন পরে বিক্রি করবো বা 1 মাস পরে বা 2 মাস পরে বিক্রি করবো, সেই জন্য আমরা ফান্ডামেন্টালটা আগে শিখবো, আগে ইনকাম করাটা শিখবো, তারপরে দিনের দিনটা পরে শিখবো। কারণ দিনের দিনটা মানে অনেক অ্যাডভান্স লেভেলে, মানে বাইক 80-90 স্পিডে চালানো। শুরুতেই আমরা আগে ধীরে ধীরে করে, আচ্ছা আপনি একটু মিউট করবেন না প্লিজ, মিউট করবেন, যার যারা আনমিউট আছে প্লিজ মিউট করবে, আমি বলতে বলে তোমরা অবশ্যই বলবে। দেখো আমি ক্লাসের পরেও তোমাদের সাথে পারলে আধা ঘন্টা 45 মিনিট থাকবো, সমস্যা নেই, ক্লাসটা হয়ে গেলে 45 মিনিট থাকবো, আমার সমস্যা, কারণ তোমরা আমার স্টুডেন্ট, আমার ফ্যামিলি, আমার রেসপন্সিবিলিটি আছে তোমাদেরকে প্রফিটেবল করা, তোমার কথা জানা, তোমার কথা বোঝা, তোমরা কি চাইছো, যদি তোমাদেরকে আমি সময় দিই। দেখো প্রচুর স্কুল আছে দেখবে নিজেদের মাইক্রোফোনটা অবধি বন্ধ করে রাখে, ছেলেদেরকে বলতে দেয় না, তুমি যেখানে অনলাইন ক্লাস করবে 95% টাইম থেকে মাইক্রোফোন অফ করে রাখে, কিন্তু আমার না, তোমরা যদি আমাকে বলো কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারবো কি করে, সেই জন্য তোমাদেরকে বলার সময় বেশি দেবো, সেই জন্য একটু সময় দাও, আমি শেষ করি, কারণ অনেকের হয়তো কাজ আছে, সেই ক্লাসটা শেষ করে অনেকে বেরিয়ে যেতে চাইছে, যার প্রশ্ন নেই সে তারা চাইলে বেরিয়ে যাবে, যাদের যাদের প্রশ্ন থাকবে তারা লাস্ট পর্যন্ত ওয়েট করবে, ঠিক আছে? যখন বলবো যে আমার ক্লাস শেষ হয়ে গেছে, যাদের প্রশ্ন থাকবে না তারা চাইলে বেরিয়ে যেতে পারো, ফের যাদের প্রশ্ন থাকবে তারা ওয়েট করবে, কিন্তু যারা সবাই ওয়েট করলে লাভটা কি হবে, এখানে যারা প্রশ্ন করবে তারা তো আর ফ্যামিলির প্রশ্ন করবে না যে স্যার আপনার বাড়ি কোথায়, আপনার বউ কি করে, এরকম প্রশ্ন কেউ করবে না, কথাটা মাথায় রাখবে। এটা কিন্তু যারাই প্রশ্ন করবে কিন্তু ক্লাসের মধ্যেই প্রশ্ন করবে, ক্লাসের প্রশ্ন করবে, তার মানে যে প্রশ্নটা করবে সবার জন্য প্রয়োজনীয়, সেই জন্য সবাই থাকলে ভালো লাগবে, সবাই, তাহলে পরের বারে ধরো এমন একটা প্রশ্ন করো তুমি ক্লাস থেকে বেরিয়ে গেলে, কালকে তুমি সেই প্রশ্নটা করছো, তাহলে খারাপ লাগবে, আজকে প্রশ্নটা হয়ে গেছে, আজকে সবাই শুনে নিলে উত্তরটা পেয়ে গেলে, হয়তো তুমি বেরিয়ে গেলে কালকে একই প্রশ্ন তোমার মনে আসবে, তখন নিজের খারাপ লাগবে, তোমারও খারাপ লাগবে। চলো এবার আমি শুরু করব, কয়েকটা পার্ট দেখবো যে একটা ভালো কোম্পানির শেয়ারের মধ্যে কি কি গুণ থাকার প্রয়োজন আছে, একটা ভালো কোম্পানির শেয়ারের মধ্যে কি কি গুণ থাকার প্রয়োজন আছে তাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল। এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য মিউট রাখো প্লিজ, সবাই মিউট রাখো, রিকোয়েস্ট করছি সবাই মিউট রাখো প্লিজ। আচ্ছা চলো, থ্যাংক ইউ। তাহলে এবার আমি বোঝাই, দেখো এই যে ওয়েবসাইটটা আছে এটার নাম স্কিনার, এটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, এখন করার দরকার নেই, ক্লাসের পরে ইনস্টল করে নেবে, আমি গ্রুপে দরকার পড়ে যদি লিঙ্ক থাকে লিঙ্ক দিয়ে দেবো, মানে নামটা শেয়ার করে দেবো, ক্লাসের পরে তোমরা এটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পরে যে কোম্পানিতে টাকা লাগাবে হেলথ চেক আপ করার জন্য, এই কোম্পানির নামটা এখানে লাগাবে, মনে করো তুমি রিলায়েন্সে টাকা লাগাতে চাইছো, তাহলে এখানে সার্চ করে RELI, রিলায়েন্স ইন্ডাস্ট্রি চলে এলো। দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি যখন এখানে চলে এলো, এইবার আমাদেরকে এখানে কি করতে হবে, একটু লগ ইন করা আছে কিনা দেখে নি, লগ ইন করে নি, একটু দাঁড়াও, লগ ইন করলে কি হয় না, ব্যাপারটা আগে আমি যেগুলো করেছিলাম সেগুলো থাকবে, সবসময় লগ ইনটা করে রেখে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা পাসওয়ার্ড হারিয়ে যাচ্ছে, ফোন নাম্বার চাইছে, কি শুরু হলো, এই চাইছে কেন, ফোন নাম্বার চাওয়া তো প্রশ্নই থাকে না, কন্টিনিউ। আচ্ছা তোমরা সবাই লগ ইনটাও করে নেবে, তাতে খুব ভালো হবে, যে ডাটাগুলো সেভ করে রাখবে সেগুলো থাকে অনেক সময়। তাহলে আমি এখানে নিলাম রিলায়েন্স। আচ্ছা এইবার এই যে কটা আছে এই কটাই শুধু আলোচনা করবো আজকের, কারণ একটা কোম্পানির এই কটা না কিন্তু আরো অনেক কিছু আছে, শুধু এই কটা আলোচনা করবো, করে তোমাদের প্রশ্ন নেবো। তাহলে এবার একটুখানি একটা পেন্সিল বের করি, এবার বোঝো মার্কেট ক্যাপ, অর্থাৎ শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এই রিলায়েন্স কোম্পানির শেয়ারে যদি তোমরা টাকা লাগাবে, একটা শেয়ার কেনার জন্য তোমাদেরকে 1448 টাকা দিয়ে কিনতে হবে। এবার মার্কেট ক্যাপ কি এবং কাকে বলা হয় একটু বোঝার আছে। মার্কেট ক্যাপ ব্যাপারটা যদি তোমাদেরকে বলি, মার্কেট ক্যাপ অনুযায়ী ফ্রি ফ্লোট শেয়ার অনুযায়ী কোম্পানিটার দাম, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিটায় যদি তোমরা পুরো কিনে নিতে চাও তাহলে তোমাদেরকে এই টাকাটা দিতে হয়। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি মূল্য 19,60,000 কোটি টাকার বেশি রিলায়েন্স কোম্পানির দাম। এই কোম্পানি যদি তোমরা কিনে নিতে চাও ফ্রি ফ্লোট শেয়ার অনুযায়ী তাহলে এই টাকাটা তোমাদেরকে দিতে হয়। মার্কেট ক্যাপ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি জানো তো, ইম্পর্টেন্ট হচ্ছে কি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অনেকে দেখে স্মল ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা লার্জ ক্যাপ, 3টে ক্যাটাগরির মার্কেট ক্যাপ অনুযায়ী 3টে ক্যাটাগরি করা হয়েছে, একটা স্মল ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা লার্জ ক্যাপ। এবার তোমাদেরকে বোঝায় স্মল ক্যাপ কাকে বলা হয়, যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকার থেকে কম,
সরি এটা 5,000 কোটি টাকার থেকে কম, তাকে বলা হয় স্মল ক্যাপ। অর্থাৎ এই যে মার্কেট ক্যাপটা আছে, যদি কারো দেখো 5,000 কোটি টাকার কম আছে, তাকে আমরা স্মল ক্যাপ বলবো। স্মল ক্যাপ মানে অনেক সময় পেনি স্টকও হয়। তাহলে স্মল ক্যাপ কাকে বলবো? যার মূল্য 5,000, যার মার্কেট ক্যাপটা যার 5,000 কোটি টাকার কম, তাকে স্মল ক্যাপ বলা হয়। এবার মিড ক্যাপ কাকে বলা হয়? মিড ক্যাপ তাকেই বলা হয় যার মূল্য 5,000 কোটি টাকার থেকে শুরু করে 20,000 কোটি টাকা পর্যন্ত, 20,000 কোটি টাকা পর্যন্ত। তাহলে 5,000 কোটি টাকা নিচে পর্যন্ত, 5,000 কোটি টাকা শুরু করে 5,000 কোটি টাকা লেস দেন করে দিলাম, আর গ্রেটার দেন, এটাও লেস দেন এর মধ্যে। অর্থাৎ স্মল ক্যাপ কাকে বলা হয়? যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকার মধ্যে আছে। এই মার্কেট ক্যাপ, এটা মার্কেট ক্যাপ দেখে নাও, এটা যার 5,000 কোটি টাকার মধ্যে, তাকে স্মল ক্যাপ বলা হয়। আর মিড ক্যাপ কাকে বলা হয়? যার 20,000 কোটি টাকার মধ্যে আছে। 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি, মানে 5,000 থেকে 20,000 এর মধ্যে, এটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম মিড ক্যাপ, এটাকে মিড ক্যাপ। আর স্মল ক্যাপ কাকে বলা হয়? এখানে লিখো, স্মল ক্যাপ কাকে বলা হয়? যার 0 থেকে 5,000 কোটি টাকার পর্যন্ত যার মার্কেট ক্যাপ, তাকে বলা হয় স্মল ক্যাপ। লার্জ ক্যাপ কাকে বলা হয়? যার 20,000 কোটি টাকা থেকে শুরু করে তার যত উপরে পর্যন্ত যাবে, 20,000 কোটি টাকা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এই মনে করে এটা 19 লক্ষ কোটি টাকা, তার মানে লার্জ ক্যাপ। এবারে তিনটে ক্যাপের মধ্যে পার্থক্য আছে, বোঝো? তিনটে ক্যাপের মধ্যে কি পার্থক্য আছে? স্মল ক্যাপে টাকা লাগালে হাই রিস্ক আছে, স্মল ক্যাপ যেগুলো আছে সেখানে টাকা লাগালে হাই রিস্ক, আর কিন্তু প্রফিটটাও হাই পাওয়া যেতে পারে। আর মিড ক্যাপ যেখানে আছে, মিড ক্যাপগুলোতে বেশি লোক টাকা লাগায়, কারণ এখানে রিস্ক মিডিয়াম কিন্তু প্রফিট ভালো পাওয়া যায়, রিস্ক মিডিয়াম প্রফিট মিডিয়াম পাওয়া যায়। আর এখানে রিস্ক হাই প্রফিট হাই। আর লার্জ ক্যাপে রিস্ক তেমন নেই, প্রফিট কিন্তু মোটামুটি পাওয়া যায়। যারা বেশিরভাগ লোক দেখবে, বড় লোকরা বা বয়স্ক লোকরা এই লার্জ ক্যাপে টাকা লাগায়, যার মার্কেট ক্যাপ 20 লক্ষ কোটি টাকার বেশি। তাহলে স্মল ক্যাপ কাকে বলা হয়? আনুমানিক যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকার কম, 5,000 কোটি টাকা শুরু করে 0 পর্যন্ত যার মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপ যার, তাকে স্মল ক্যাপ বলা হচ্ছে। স্মল ক্যাপে যদি কারো যদি মার্কেট ক্যাপ থেকে 5,000 কোটি টাকার কম, সেটা কিন্তু রিস্ক, সেখানে রিস্ক আছে, কিন্তু সেখানে টাকা লাগালে যেমন প্রফিট পাওয়া যেতে পারে, এখানে রিস্কটা আছে। যার রিস্ক নেওয়ার ক্ষমতা আছে সে এখানে টাকা লাগাবে, যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা কম। আর দ্বিতীয় হচ্ছে কি মিড ক্যাপ কাকে বলা হয়? যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা পর্যন্ত যা থাকে, যেখানে থাকছে যার মার্কেট ক্যাপ, তাকে আমরা বলে থাকি মিড ক্যাপ। মিড ক্যাপে রিস্ক মিডিয়াম, প্রফিটও মোটামুটি পাওয়া যায়, এখানে রিস্ক খুব বেশি থাকে না। আর যার মনে আমি স্যার রিস্ক নেবো না, রিস্ক আমার ভয় লাগে, আমি রিস্ক নেবো না, সে যার মার্কেট ক্যাপ 20,000 কোটি টাকা বেশি হবে, সেই সমস্ত কোম্পানিতে টাকা লাগালে রিস্কটা কম থাকে। এইবার দেখো 20,000 কোটি টাকার বেশি মানে লার্জ ক্যাপ, মানে সব কোম্পানি যে ভালো এটা না। অনেক কোম্পানি আছে 20,000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ, কিন্তু সেখানে রিস্কও আছে। তার জন্য আমাদেরকে ফান্ডামেন্টালটা দেখতে হয়। প্রথমে মার্কেট ক্যাপ হিসেবে তিনটে ভাগে ভাগ করেছি। স্মল ক্যাপে যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকার কম, তাকে স্মল ক্যাপ বলা হয়। মিড ক্যাপ যার মার্কেট ক্যাপ 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যে আছে, তাকে মিড ক্যাপ বলা হয়। আর লার্জ ক্যাপ কাকে বলা হয়? যার মার্কেট ক্যাপ 20,000 কোটি টাকার বেশি, তাকে লার্জ ক্যাপ বলা হয়। স্মল ক্যাপে হাই রিস্ক হাই প্রফিট, মিড ক্যাপে মিডিয়াম রিস্ক মিডিয়াম প্রফিট, আর লার্জ ক্যাপে রিস্ক খুব কম, প্রফিট মোটামুটি পাওয়া যায়। তাহলে যার মনে হয় রিস্ক নেবো না, সে চাইলে লার্জ ক্যাপে পয়সা লাগাতে পারে। কিন্তু লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ আর মিড ক্যাপ, এই তিনটে ক্যাপের মধ্যেও দেখবে অনেক স্মল ক্যাপ শেয়ার আছে যেটা খুব ভালো, টাকা লাগালে টাকা অনেক গুণ বাড়তে পারে, অনেক গুণ বাড়তে পারে। আমরা বলবো টাকা লাগালে হয়তো 1 বছরে 5 গুণ হয়ে যেতে পারে, কিন্তু সেইটা তোমাদেরকে চিনতে হবে। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এই লার্জ স্মল ক্যাপের মধ্যে থেকেও ভালো স্টক বের করা যায়। অর্থাৎ এখানে রিস্কটা কমে যাবে, যখন তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা ভালো করে শিখে যাবে, তো রিস্কটাও কমে যাবে। এখান থেকে 1 বছর অনেক সময় টাকা 5 গুণ হয়ে যেতে পারে। আর দ্বিতীয় কথা, যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, এখানে যে রিস্কটা মিডিয়াম আছে, এখানে রিস্কটা কমে যেতে পারে, এখানে রিস্কটা কমে যাবে। অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলে সব জায়গায় রিস্কটা কমে যাবে, প্রফিটটাও সব জায়গায় বাড়তে শুরু করবে। কিন্তু স্মল ক্যাপে টাকা লাগালে প্রফিটটা যেমন খুব তাড়াতাড়ি হয়, 1 বছরে 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লার্জ ক্যাপে কিন্তু সেটা থাকে না। যত ভালো স্টকে লাগাও 3-4 গুণ হওয়ার সম্ভাবনা 99% নেই। এটা মাথায় রেখে দিই। এগুলো আমরা ডিটেলসে শিখবো, বুঝবো। জাস্ট মার্কেট ক্যাপ হিসেবে এত কিছু এখানে ছিল, সেটুকু তোমাদের আমি আলোচনা করলাম। এইবার কারেন্ট প্রাইস বর্তমানে যে প্রাইসটা চলছে সেটা তোমরা বুঝতে পারছো। কারেন্ট প্রাইস মানে বর্তমানে যে প্রাইসটা চলছে সেটাকে কারেন্ট প্রাইস বলা হয়। এটার কোনো মানে ইম্পর্টেন্ট পার্ট না। প্রাইস মানে প্রাইস, কিন্তু ইম্পর্টেন্ট এটা আছে লো হাই।
52 উইক লো হারায়, এক বছরের মধ্যে কোম্পানিটা কত উপরে গেছিল কত নিচে গেছিল। একটা কথা মাথায় রেখে দিও, যখন তোমার টাকা লাগাবে হয়তো দেখছো যে 1115 মানে সব থেকে কম দাম, 1115 মানে এক বছরের লো, আর 1551 মানে এক বছরের হাই। কোম্পানিটা এক বছরের মধ্যে এতটা উপরে গেছিল আর এতটা নিচে নেমেছিল। এবার তোমার যদি মনে হয় যে কোম্পানিটার শেয়ার 1115 কাছাকাছি চলছে, তখন ভুল করে বাই করবে না, কারণ 1115টা যদি ভেঙে যায় স্টকটা মনে করলে 1000, 800, 900তেও চলে আসতে পারে। তার মানে যখন কোনো স্টক দেখবে সাপোর্টের কাছাকাছি, সাপোর্ট কাকে বলে সেটা আমরা বুঝবো, অর্থাৎ লোর কাছাকাছি যদি চলে একটু ওয়েট করবে, যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দেবে, সিগন্যাল আমরা তোমাদেরকে চেনা শেখাবো, যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করবে। যখন এটা থেকে একটু উপরে দিকে উঠবে, 1515 কাছাকাছি আসে বা যখন একটু উপরে ওঠা শুরু করবে, তখন যদি সিগন্যাল পাও তখন বাই করবে। আর সেরকমই 1551 কাছে, সরি 1115 কথা হচ্ছে, এবার 1551 যখন চলবে কোন স্টকে, মানে হাই, মানে এত উপরে গেছিল, তাহলে এই উপরে যখন চলবে 1551 কাছাকাছি যখন স্টকটা চলবে, তখন তোমরা বাই করবে না, যতক্ষণ পর্যন্ত 1551টা ব্রেক না করছে ততক্ষণ বাই করবে না। কেন বাই করবে না তার ডিটেলস আমরা বুঝবো। তো এইবার বোঝো স্টক পি, এইটা খুব বোঝার আছে, যেটা টেকনিক্যাল ফান্ডামেন্টালের খুব ইম্পর্টেন্ট পার্ট। এই তিনটে কিন্তু তেমন ইম্পর্টেন্ট পার্ট না, মেন ইম্পর্টেন্ট পার্টে এবার আসছি স্টক পি, যেটা তোমাদেরকে অনেকে প্রশ্ন করবে যখন তুমি বলবে যে আমি শেয়ার মার্কেটে শিখছি, তখন তোমাকে বলবে পি কাকে বলা হয় বলো তো, পি কত হলে ভালো বলা হতো বলো তো, তখন তোমাকে এটা মেন প্রশ্নের জায়গা, মেন জায়গা হচ্ছে কি এটা। এই তিনটে খুব ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্টক পি। আমি তোমাদেরকে বলেছি যে আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো, আশা করবো সারা ভারতবর্ষে এরকম ইজি শেখানোর লোক খুব কম আছে, অবশ্যই খুব কম আছে। আমি তোমাদেরকে ডিটেলসে শেখানোর চেষ্টা করবো। কিভাবে শেখাবো দেখো, স্টক পি মানে প্রাইস টু আর্নিং রেশিও, তোমাদের সবাই বলবে প্রাইস টু আর্নিং রেশিও, এটুকু বলবে স্টক পি মানে প্রাইস টু আর্নিং রেশিও। কিন্তু 25 পিটা ভালো না খারাপ, কত পি হলে, আমি এটা যদি এখানে অন্য স্টকের উদাহরণ দিই, মনে করে নাও রিলায়েন্সের জায়গায় আমি দিলাম এটা, রিলায়েন্সের জায়গায় কি দেবো, এটা দিলাম কোল ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, এর পি কত 7 আর ওর পি কত ছিল 25, তাহলে কোন পিটা ভালো, কার পিটা ভালো, কত পি হলে তবে টাকা লাগাবো, কত পি হলে বুঝবো যে এখানে টাকা লাগালে আমাদের লাভ হবে, সেইটা কিন্তু তোমাদের বোঝার আছে। সেই জন্য পিটা খুব ইম্পর্টেন্ট। তাহলে পি তোমাদেরকে বোঝাবো, মনে করে নাও 25 পি, 25 ইজ ইকাল টু 1, কারোর পি মনে করো 7 ইজ ইকাল টু 1, কারোর পি মনে করো 50 দেখতে পাচ্ছ, 50 ইজ ইকাল টু 1, কারোর পি মনে করছো 100 ইজ ইকাল টু 1, আর কারোর পি মনে হচ্ছে 1 ইজ ইকাল টু 1, কারোর পি মনে হচ্ছে 2 ইজ ইকাল টু 1। সবার ক্ষেত্রে কিন্তু 1 গুলো পিছনে বসিয়ে রেখেছি। তার মানে বোঝো, তার মানে হচ্ছে কি পি মানে প্রাইস টু আর্নিং রেশিও, অর্থাৎ তুমি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে 25 টাকা দাও, তাহলে তোমাকে 1 টাকা ইনকাম করে দেবে, অর্থাৎ 1 টাকা ইনকাম করার জন্য তোমাকে 25 টাকা দিতে হচ্ছে। যে কোম্পানির পি 7, তাকে 1 টাকা ইনকাম করার জন্য 7 টাকা দিতে হচ্ছে। কোনো কোম্পানির পি 50, তাহলে 1 টাকা ইনকাম করার জন্য 50 টাকা দিতে হচ্ছে। কোনো কোম্পানির পি 100, তাহলে 1 টাকা ইনকাম করার জন্য 100 টাকা দিতে হচ্ছে। কোনো কোম্পানির পি 1, তাহলে 1 টাকা ইনকাম করার জন্য 1 টাকা দিতে হচ্ছে। কোনো কোম্পানির পি 2, তাহলে 1 টাকা ইনকাম করার জন্য 2 টাকা দিতে হচ্ছে। তার মানে ভাবো তুমি 1 টাকা ইনকাম করার জন্য 25 টাকা দেবে, না 7 টাকা দেবে, না 50 টাকা দেবে, না 100 টাকা দেবে, না 1 টাকা দেবে, না 2 টাকা দেবে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি পি যত কম হবে তত ভালো। 1 টাকা ইনকাম করার জন্য আমি 1 টাকা দিলে তবে তো লাভ, 1 টাকা ইনভেস্ট করলে 1 টাকা লাভ হলো, তার মানে এটা লাভ। আর তার মানে 2 মানে তাহলে 1 টাকা ইনকাম করার জন্য তোমাকে 2 টাকা দিতে হচ্ছে, মানে আরেকটু বেশি দিতে হচ্ছে। আর 7 মানে আরো বেশি দিতে হচ্ছে, 1 টাকা ইনকাম করার জন্য 7 টাকা দিতে হচ্ছে। আর 25 মানে আরো অনেক বেশি দিতে হচ্ছে, 1 টাকা ইনকাম করার জন্য 25 দিতে হচ্ছে। তাহলে বুঝতে পারলে পি মানেটা কি, পি মানে প্রাইস টু আর্নিং রেশিও, 1 টাকা ইনকাম করার জন্য যত টাকা দিতে হচ্ছে ততটা পি, অর্থাৎ 1 টাকা 25 টাকা ইজ ইকুয়াল টু 1 টাকা, 25 টাকা লাগিয়ে তুমি 1 টাকা ইনকাম করতে পারছো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্সে 1 টাকা ইনকাম করার জন্য তোমাকে 25 টাকা দিতে হচ্ছে, আশা করছি সবাই বুঝতে পারে। তাহলে পি যতটা হবে তার মানে 1 টাকার জন্য অত টাকা তোমাকে দিতে হচ্ছে। কারণ পি মানে 7, মানে তাহলে 7 টাকা ইনকাম করার, 1 টাকা ইনকাম করার জন্য তোমাকে 7 টাকা দিতে হচ্ছে। কারণ পি 100, মানে 100 টাকা দিয়ে তুমি 1 টাকা ইনকাম করার জন্য 100 টাকা দিতে হচ্ছে। কারণ পি 5, তার মানে 1 টাকা ইনকাম করার জন্য 5 টাকা দিতে হচ্ছে। আশা করছি পি নিয়ে কারোর ডাউট নেই, পি যতটুকু যেভাবে বোঝালাম। এবার এখানে একটা জিনিস আমার অ্যাড করতে হবে, ইন্ডাস্ট্রি পিটা, আর এটা আমাদের লাগবে। এটা অ্যাড করার জন্য এখানে অপশন আছে IL
ইন্ডাস্ট্রি পি আর একটা যোগ হয়ে গেল। এইভাবে তোমরা এখানে যোগও করতে পারবে। তাই বিষয়ে তোমাদের ডাউট থাকলে লাস্ট টাইম বুঝিয়ে দেবো। ইন্ডাস্ট্রি পিটা আমাদের লাগবে, পির সাথে এটা একটু বোঝার দরকার আছে। ইন্ডাস্ট্রি পি মানে এটা কি? ইন্ডাস্ট্রি পি সবসময় মাথায় রাখবে যে যে কোম্পানিতে টাকা লাগাবে সেই কোম্পানি যদি ইন্ডাস্ট্রি পি থেকে এই কোম্পানির পিটা কম হয় তাহলে ভালো। ইন্ডাস্ট্রি পি মানে অ্যাকচুয়ালি এই পিটা হওয়া উচিত। এই সমস্ত ইন্ডাস্ট্রিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে যে কোম্পানি আছে, রিলায়েন্স অ্যাকচুয়ালি অয়েল সেক্টরের কোম্পানি। দেখো আমি দেখাই কোন সেক্টর, দেখো না, দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি তেল বিক্রি করে, আইওসি, বিপিসিএল, এইচপিসিএল, এমআরপিএল আর রাজস্থান গ্যাস, এরা সব হচ্ছে তেলের কোম্পানি বিশেষ করে। তো রিলায়েন্স তেল ইন্ডাস্ট্রির কোম্পানি, তাহলে রিলায়েন্সের ওই তেলের ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি 20 টাকা লাগিয়ে 1 টাকা ইনকাম করার জন্য 20 টাকা দিতে হয়, কিন্তু ওই একই ইন্ডাস্ট্রি স্টক রিলায়েন্স এখানে 1 টাকা ইনকাম করার জন্য 25 টাকা দিতে হচ্ছে। তার মানে তুমি ভাববে যে পিটা বেশি না কম? এই যে তোমার মাথায় আছে পিটা বেশি না কম, তাহলে যদি এই ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি কম হয় তাহলে মানে ভালো, অর্থাৎ এটার থেকে সবসময় কম হতে হবে। ইন্ডাস্ট্রি পি মধ্যে হলে ঠিক আছে, ইন্ডাস্ট্রি পি থেকে কম হলে ঠিক আছে, ইন্ডাস্ট্রি পি থেকে বেশি হয়ে যায় মানে পিটা বেশি, মানে বেশি টাকাতে আমাকে কিনতে হচ্ছে, তখন পিটা ভালো না। মোটামুটি যত বেশি হবে তত কিন্তু খারাপ। অর্থাৎ 20 টাকা যদি ইন্ডাস্ট্রি পি হয় তাহলে যদি 20 টাকার মধ্যেই রিলায়েন্সের পি হয়, পিটা যদি 20 টাকা হতো তাহলে ঠিক ছিল। এটা 20 টাকা, এটা 20 টাকা, 20 টাকা যদি কম হতো, যদি 19 টাকা হতো আরো ভালো হতো, যদি 18 টাকা হতো আরো ভালো হতো। অর্থাৎ এটার থেকে যত কম হবে স্টক পি তত ভালো। ইন্ডাস্ট্রি পি থেকে বুঝতে পারি যে অ্যাকচুয়াল এই ইন্ডাস্ট্রিতে কত টাকা লাগিয়ে কত টাকা পাওয়া যায়। এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি 20 টাকা লাগিয়ে 1 টাকা পাওয়া যায়, কিন্তু রিলায়েন্সে একই ইন্ডাস্ট্রি স্টক 25 টাকা লাগিয়ে তবে 1 টাকা পাচ্ছে, তার মানে একটু বেশি প্রাইস দিতে হচ্ছে। তাহলে ইন্ডাস্ট্রি পি থেকে আমরা বুঝতে পারি যে স্টক পিটা ঠিক না ভুল, বেশি না কম। তাহলে ইন্ডাস্ট্রি পি কম, স্টক পি বেশি, মানে এখানে আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, তার মানে এটা খুব ভালো না। যদি 20 কম হতো বা 20 মধ্যে হতো, এর মধ্যে হতো তাহলে ভালো হতো। আচ্ছা, তাহলে স্টক পিটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। যারা না বুঝতে পেরেছো সমস্যা নেই, প্রশ্ন উত্তর যখন হবে তখন তোমরা প্রশ্ন করতে পারবে। এবার খুব ইম্পর্টেন্ট পার্ট, বুক ভ্যালু। বুক ভ্যালু ব্যাপারটা কি? বুক ভ্যালু ব্যাপারটা বলতে বোঝায় হচ্ছে কি অ্যাকচুয়াল কোম্পানির মূল্য কতটা। অর্থাৎ তোমাকে শুরুতেই বলেছিলাম যে, তেমন তোমাকে বলেছিলাম না একটু আগে, তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে ব্যাংকে, এই ব্যাংকে যদি তুমি 1 কোটি টাকা রাখো, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তুমি ক টাকা পাবে? 5 লক্ষ টাকা বেশি পাবে না, কারণ এখানে লেখা আছে ডিআইসিজিসি প্রোভাইড ইন্স্যুরেন্স। এরা কিন্তু ব্যাংকের ইন্স্যুরেন্স করেছে, যেমন আমরা আমাদের নিজের লাইফ ইন্স্যুরেন্স করি না, আমাদের কিছু হলে টাকা দেবে, তখন ব্যাংকও ভয় পায়, ব্যাংকও কিন্তু এদের কাছে ইন্স্যুরেন্স করে রেখেছে। এরা কি বলেছে? আমাদের কাছে ব্যাংক ইন্স্যুরেন্স করে রেখেছে, যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, ব্যাংক ভিখারি হয়ে যায়, তাহলে তোমার যদি ব্যাংকে টাকা থাকে তুমি সর্বোচ্চ মাত্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারো। তোমার যদি 10 কোটি টাকা থাকে তাও তুমি 5 লক্ষ টাকার বেশি পাবে না। আর 5 লক্ষ টাকার কম হলে ঠিক আছে, তুমি 5 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম করতে পারো। তার মানে ব্যাংকে যদি তুমি টাকা রাখো, এমন ব্যাংকে টাকা রাখছো, সেই ব্যাংকে যদি দেখো যে ব্যাংক যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে, তাহলে কিন্তু বেশি টাকা রাখবে না, মাথায় রেখে দিও। তেমন এখানে যেমন টাকা রাখলে তুমি 5 লক্ষ টাকা কিন্তু পাবে, তেমন বুক ভ্যালুটা এমন একটা জিনিস যেখানে কোম্পানি যদি উঠে যায়, মনে করো রিলায়েন্স কোম্পানি মনে করছে আমি উঠে যাব, তাহলে কিন্তু এই টাকাটা তুমি মিনিমাম পাবে, এটাও এর ইন্স্যুরেন্স। সেবির রুলস অনুযায়ী যদি কোনো কোম্পানি মনে করে আমি ভিখারি হয়ে গেছি চলে যাবো, তাহলে বুক ভ্যালুটা দিয়ে যেতে হবে। তাহলে যখন কোনো বড় কোম্পানিতে টাকা লাগাবে তখন কিন্তু বুক ভ্যালু দেখার প্রয়োজন নেই। কেন বলো তো প্রয়োজন নেই? বুক ভ্যালু বেশি হলে ভালো। দেখো যদি স্টক প্রাইসের থেকে বুক ভ্যালু বেশি হয় বা স্টক প্রাইস আর বুক ভ্যালু কাছাকাছি হয় তার মানে ভালো। কিন্তু যখন কোনো বড় কোম্পানিতে টাকা লাগাবে, বুক ভ্যালু যদি অনেক কম থাকে তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কারণ বড় কোম্পানি এরা উঠবে না, এরা প্রফিটেবল কোম্পানি, এরা উঠবে না। এদের ক্ষেত্রে বুক ভ্যালুটা না দেখলেও তোমার খুব বেশি সমস্যা হবে না। কিন্তু ছোট ছোট কোম্পানিতে যখন টাকা লাগাবে, যেসব কোম্পানির মধ্যে রিস্ক আছে, যে কোনো সময় বিপদে পড়তে পারেন, তখন কিন্তু বুক ভ্যালুটা দেখতে হবে। তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, তোমরা ভালো করে চেনো ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া একটা কোম্পানি, যে কোম্পানি অলরেডি ডিস্টার্ব হচ্ছে, খুব কোম্পানির ব্যবসা ভালো চলছে না, ভোডাফোন। আচ্ছা, ভোডাফোনের বুক ভ্যালুটা দেখো, ভোডাফোনের বুক ভ্যালু কত বলো তো? -9 টাকা 85 পয়সা। কারণ ভোডাফোনে যদি তুমি টাকা লাগিয়ে রাখো, ভোডাফোন যদি বন্ধ হয়ে যায় তুমি 5 পয়সাও পাবে না, কারণ ভোডাফোন অলরেডি বলে দিয়েছে যে আমি লসে আছি, আমার আয়ের থেকে ব্যয় বেশি, আমার দেনা খুব হয়ে আছে। অর্থাৎ বুক ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন হয় তোমাকে বলি। দেখো, মনে করো ভোডাফোনের কাছে, মনে করো আমার কোম্পানির বুক ভ্যালু বের করছি, মনে করো আমার কোম্পানিতে 10 কোটি টাকা আছে, আর আমার কোম্পানির মূল্য, আমার কোম্পানির দেনা আছে 5 কোটি টাকা, তাহলে বুক ভ্যালু কত হবে জানো? বুক ভ্যালু হয় 5। তাহলে এবার এখানে দেখো, কোনো কোম্পানিতে মনে করো আছে 10 কোটি টাকা,
আর কোম্পানির দেনা আছে 20 কোটি টাকা, তাহলে সেই কোম্পানি কি জীবনে বড়লোক হতে পারবে? তার দেনা শোধ করতে করতে মরে যাবে। সেই চক্করটা হচ্ছে কি ভোডাফোনের সাথে। দেখো, যা দাম ততটা মাইনাস বুক ভ্যালু, অর্থাৎ কোম্পানির মনে করো যা শেয়ারের দাম তার ডবলের কাছাকাছি দেনা আছে। যদি 1 লক্ষ টাকা কোম্পানির পকেটে থাকে, 2 লক্ষ টাকা দেনা আছে, তাহলে এই কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তোমাকে কি টাকা দেবে? এ তো মাইনাসে আছে, এ তোমাকে কিচ্ছু দেবে না, তোমার পকেট ফাঁকা। তার মানে ছোট ছোট কোম্পানি যখন টাকা লাগাবে, সেসব কোম্পানিতে টাকা লাগানোর আগে কিন্তু ভালো করে দেখো বুক ভ্যালু। আমি একটা কোম্পানির নাম বললাম, আমি আগে শুরুতেই বলছিলাম তাপারিয়া টুলস। দেখো এখানে দেখো এই সমস্ত কোম্পানিতে টাকা লাগালে তুমি মালামাল হয়ে যেতে পারে। তোমরা যেসব পেনি স্টকে টাকা লাগাবে, ছোট ছোট স্টকে টাকা লাগাবে, সেই স্টক যদি প্রাইসের থেকে বুক ভ্যালু বেশি হয় তাহলে লাভ। দেখো এই কোম্পানির এত বেশি টাকা আছে, দেখো এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, যে 13 টাকা লাগিয়ে রেখেছে তাকে কোম্পানি 244 টাকা পর্যন্ত মনে করলে দিতে পারে। তার মানে কোম্পানিতে তুমি টাকা লাগাও, কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাও লাভ। 13 টাকার বিনিময়ে 244 টাকা পাবে। একটা শেয়ার যদি তোমার কাছে থাকে 13 টাকা বিনিময়ে 244 টাকা পেতে পারো। তার মানে এই 200 বুক ভ্যালুটা আবার একটা ইম্পর্টেন্ট কি আছে, দেখো এই স্টকটার প্রাইসটা যে কোনো সময় মনে করলে এই জায়গাটা যেতে পারে, এই জায়গাটা যেতে পারে। 13 টাকাতে যদি কেউ তাপারিয়া কিনে রাখতে পারো, তাহলে এই স্টকটা কিন্তু যে কোনো সময় মনে করলে 240 টাকা পর্যন্ত গেলে যেতে পারে। অ্যাকচুয়াল কিন্তু এটা এর মূল্য হওয়া উচিত। তাহলে মানে আন্ডার প্রাইসে চলছে, এটা কিন্তু মনে করলে এখানে চলে যেতে হবে। তার মানে এইসব সময় এই টাইপের যদি কোনো স্টক থাকে যার প্রাইসের থেকে বুক ভ্যালু 4 গুণ 5 গুণ 6 গুণ, সেখানে যদি একটু ভালো স্টক থাকে চোখ বন্ধ করে বাই করতে পারো। লস হওয়ার সম্ভাবনা তেমনই 99% চান্স তোমার লাভ হবেই হবে। যেমন একটা ঘটেছে, এই স্টকটা যেমন 13 টাকা থেকে 240 টাকার মধ্যে যে কোনো সময় যেতে পারে, তেমন একটা ঘটেছিল। শুরুতে তোমাদের আমি একটা বলেছিলাম না, একটা স্টকের নাম এলসিডি ইনভেস্টমেন্ট, ওর তেমন হয়েছিল গো। এলসিডি ইনভেস্টমেন্ট এনসিআরডি, এর দেখো এর বুক ভ্যালু দেখো কত টাকা, 4,58,000 টাকা বুক ভ্যালু। মানে অ্যাকচুয়ালি মূল্য এটা, কিন্তু চলছে 1,34,000 টাকায়। তাহলে এই স্টকটা যে কোনো সময় মনে করলে কিন্তু যেতে পারে। আর এটা কেন বেড়ে চলে জানো? এই সময় এক সময় বুক ভ্যালু ছিল 1 লক্ষ টাকার কাছাকাছি, এর প্রাইস ছিল অনেক কম, অনেকে চোখে দেখতে পায়নি, অনেকে কেনেনি। যারা যারা কিনেছিল মনে করো প্রাইস ছিল 20 টাকা আর বুক ভ্যালু ছিল 3 লক্ষ টাকা, বুক ভ্যালু ছিল 3 লক্ষ টাকা। ওই জন্য যে কোনো সময় 20 টাকার প্রাইসটা 3 লক্ষ টাকা চলে যেতে পারে। সেই জন্য এরকম যদি কোনো স্টক পাও যে প্রাইস যা আছে তার 4 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ বুক ভ্যালু আছে, সেখানে কিন্তু টাকা লাগালে যে কোনো সময় তুমি মালামাল হয়ে যেতে পারো। এবার মার্কেটে অনেক স্টক আছে, আমরা শিখবো, ফর্মুলা আমাদের কাছে আছে যে কিভাবে ভালো পেনি স্টক চুজ করবো। এরকম পেনি স্টক চুজ করবো যে স্টকের দাম 20 টাকা বা 2 টাকা কিন্তু বুক ভ্যালু 200 টাকা। এই স্টক কিভাবে ফাইন্ড আউট করবো? মার্কেটে অনেক স্টক আছে, সেটা আমরা কিন্তু পরের ক্লাসে শিখবো। কিভাবে আমরা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে বের করে নেবো, যে সমস্ত স্টকের মধ্যে আমাদেরকে বের করে দেওয়া হোক এমন একটা ফর্মুলা শেখাবো, যেখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ঘাঁটতে হবে না, 5-6 হাজার স্টক মার্কেটে দেখতে হবে না। তুমি ফর্মুলা লাগাবে, তার মধ্যে দিয়ে স্ক্যান করে বের করতে হবে যে কোন স্টকের 2 টাকার মূল্যের স্টক আর বুক ভ্যালু 200 টাকা। কে আছে এমন স্টক বের করে দেওয়া হোক, সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করবো। সেগুলো আমরা তোমাদেরকে নেক্সট ক্লাসে শেখাবো, পরের ক্লাসে সেগুলো শেখানো হবে, সেগুলো আসবে পরের ক্লাসে আশা করবো। তাহলে বুক ভ্যালুটা কোন ক্ষেত্রে দেখবো? যখন কোন ছোট ছোট কোম্পানি থাকবে যেখানে রিস্ক আছে, সেই কোম্পানির ক্ষেত্রে বুক ভ্যালু দেখতো। বুক ভ্যালু মানেটা কি? কারেন্ট প্রাইস আর কারেন্ট লাইবিলিটিস। মানে কারেন্ট প্রাইস হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। মনে করো 1 কোটি টাকা অ্যাসেট আছে আর লাইবিলিটিস 50 কোটি টাকা আছে, তার মানে বুক ভ্যালু কত হয়ে যাবে? 50 কোটি টাকা। সেটা আসবে এখানে, শো করবে। অ্যাসেট যেটা আসবে সেটা আবার ক্যালকুলেশন হয়ে বুক ভ্যালুটা আসবে, যতগুলো শেয়ার আছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে ভাগ হয়ে বুক ভ্যালুতে আসে। চলো এবার তাহলে আমরা যাচ্ছি ডিভিডেন্ড। ডিভিডেন্ড ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি ডিভিডেন্ড বলতে কি বোঝায়? ডিভিডেন্ড বলতে কোম্পানি তার লাভ্যাংশের কিছু অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। অর্থাৎ কোনো কোম্পানিতে, একটু উদাহরণ দিয়ে দেখো, একটা ডিভিডেন্ড আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ডিভিডেন্ড কে দেয় জানো? তাপারিয়া, যার একটু তোমাদেরকে দেখালাম। এর থেকে ডিভিডেন্ড ভারতবর্ষের মধ্যে কেউ দেয় বলে আমার জানা নেই। দেখো ডিভিডেন্ড কত দেখেছো? 374%। তার মানেটা বোঝো, একটু তোমাদেরকে বোঝায়। তুমি যদি এই কোম্পানিতে 1 লক্ষ টাকা লাগিয়ে রাখো, প্রতি বছর 3 লক্ষ টাকার কাছাকাছি তুমি গিফট পেতে পারো। 3 লক্ষ টাকার বেশি আনুমানিক গিফট পেলেও পেতে পারো। মানে এত বেশি কোম্পানি গিফট দেয়। এটা তোমার ডাইরেক্ট ব্যাংকে ঢুকবে, শেয়ার প্রাইস যা বাড়বে, এখানে যা টাকা বাড়ছে, কিন্তু ডিভিডেন্ড তোমার এটা গিফট। আর 374% ডিভিডেন্ড মানে তুমি কল্পনা করতে পারছো না, বছরে প্রায় টাকা 3 ডবলের কাছাকাছি হয়ে যেতে পারে। মানে বছরে আপনাকে যদি 1 লক্ষ টাকা লাগানো থাকে, 3 লক্ষ টাকার কাছাকাছি তুমি শুধুমাত্র গিফট পেলেও পেতে পারো। সেই জন্য যদি কেউ চান্স পাও তাপারিয়া টুলসে, এখন বলছি না, এই সমস্ত শেয়ারে যদি কেউ টাকা লাগিয়ে রাখো, যে কোনো সময় মালামাল হয়ে যেতে পারো।
আমি তোমাদেরকে শেখাবো কীভাবে ভালো স্টক ফাইন্ড আউট করবো, কীভাবে হাই ডিভিডেন্ড স্টক ফাইন্ড আউট করবো, এইগুলো শেখাবো। টেনশন তোমাদের নেওয়ার দরকার নেই, তোমরা আমার কাছে এসছো, আমার দায়িত্ব তোমাদেরকে দেওয়া, চোখের সামনে তুলে দেওয়া যে কোথায় কী আছে, কী করতে হবে, কীভাবে ইনকাম করতে হবে, সেখানে আমি চেষ্টা করবো। শুধু তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, শেখার বিষয়ে প্রথম শিখে নাও, যখন ইনকাম করা শুরু হবে তখন তোমাদেরকে আমি গাইড করা শুরু করে দেবো। তাহলে ডিভিডেন্ডটা বুঝতে পারলে, ডিভিডেন্ড কোম্পানি তার লাভ্যাংশের কিছু অংশ তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। ডিভিডেন্ড বছরে একবার দিতে পারে, দুবার দিতে পারে, তিনবার দিতে পারে, 2 বছর পর দিতে পারে, যেমন ইচ্ছে তেমন দিতে পারে। চলো এইবার হচ্ছে ROCE, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ বোঝো ব্যাপারটা, অর্থাৎ এটা এই ROCE যদি কোনো কোম্পানির 15-র বেশি হয় ভালো, 15-র বেশি হলে ভালো, 15-র বেশি হলে ভালো, আর 5-এর কম হলে খারাপ, আর যত বেশি হবে তত ভালো। মিনিমাম 15 হলে ঠিক আছে, 5-এর কম হলে খুব খারাপ, আর 15 যত বেশি হবে তত ভালো। কেন বলছি ROCE মানে কি বোঝো? ROCE মানে কোম্পানি ওভারঅল ইনকাম কতটা আসছে, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, কোম্পানির সমস্ত ব্যবসা থেকে কতটা ইনকাম আছে, আনুমানিক 47%-এর কাছাকাছি আছে। যদি এই কোম্পানি 47%-এর কাছাকাছি ইনকাম করছে, তার মানে বছরেও মনে করলে তোমাকে 47%-এর কাছাকাছি প্রফিট দিলেও দিতে পারে। সরি, একটু জল খেয়ে নিই। তার মানে ROCE যত বেশি হবে তত ভালো, 15-র কম হলে খারাপ, 15-র কম হলে মোটামুটি, মানে 15-র বেশি হলে ভালো, এটা গুড। সরি, গুড বানানো ভুল হচ্ছে, গুড লিখছি, বি লিখছি। এটা 15 মানে ভালো, 15-র বেশি হলে, 15-র উপরে হলে, সরি 15-র উপরে হলে ভালো। এবার 5-এর কম হলে, 5-এর কম হলে, আসলে মাউস দিয়ে লেখা যায় না, হলে খারাপ, টাকা লাগানো যাবে না, এখানে টাকা লাগানো যাবে না। কিন্তু 15-র যত বেশি হবে তত ভালো। এইসব 47 মানে খুব ভালো, রকেট স্টক এগুলো। তার মানে বুঝতে পারে ROCE মানে রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ এটা 5-এর কম হলে খারাপ, সেখানে আমরা টাকা লাগাবো না, 5-এর বেশি হলে মোটামুটি, 15-র বেশি হলে ভালো, আর 15-র যত বেশি হবে তত বেশি ভালো। এটা 47 মানে রকেট, খুব ভালো। ROE, রিটার্ন অফ ইকুইটি, অর্থাৎ কোম্পানির শেয়ার থেকে কোম্পানি কত ইনকাম করছে, শেয়ার আপ ডাউন করে, এটাও তোমার মোটামুটি 5-এর সেম একই ফর্মুলা, এটাও 5-এর কম হলে খারাপ, 5-এর কম হলে খারাপ, 15-র বেশি হলে ভালো, আর যত বেশি হবে তত ভালো, এটাও তাই। রিটার্ন অফ ইকুইটি, এটা ROE মানে রিটার্ন অফ ইকুইটি, অর্থাৎ শেয়ার, ইকুইটি শব্দ অর্থ শেয়ার, শেয়ার থেকে কত ইনকাম হচ্ছে, আর ROCE মানে ওভারঅল কোম্পানির কত ইনকাম হচ্ছে। তার মানে ওভারঅলটা মেন মাথায় রাখবে, ওভারঅলটা এটা প্রায় কাছাকাছি হয়, ওভারঅলটা মাথায় রেখে দিও, ওভারঅলটা মেন, দুটোর মধ্যে ওভারঅলটা মেন। তো ওভারঅলটা যদি 5-এর বেশি হয় ভালো, 15-এর বেশি হলে 5-এর বেশি হলে মোটামুটি, 15-এর বেশি হলে ভালো, আর যত বেশি হবে তত ভালো। ফেস ভ্যালু ব্যাপারটা কি? ফেস ভ্যালু ব্যাপারটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট পার্ট না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কোম্পানি যখন প্রথম মার্কেটে আসে একটা প্রাইস নিয়ে শুরু করে, যে এই প্রাইসটা আমার শেয়ারের দাম, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না, এটা তোমরা চিকে মেরে দাও। আর ইন্ডাস্ট্রি বিটা তোমাদেরকে বলে দিয়েছি, এই ইন্ডাস্ট্রিতে যতগুলো কোম্পানি আছে, এই ইন্ডাস্ট্রিতে মনে করো টুল, এই ইন্ডাস্ট্রি পিয়ার শুধু বেকার, এই ইন্ডাস্ট্রি এতগুলো কোম্পানি, এরা প্রায় একই কারবার করে, এরা প্রায় একই কারবার করে। তো এদের যতগুলো পি আছে, সব পি গুলোকে যোগ করো, মনে করো 10টা পি, 60 প্লাস 27 প্লাস 13 প্লাস 23 প্লাস 29 প্লাস 34 প্লাস 28 প্লাস 16.16 প্লাস, এগুলো প্লাস করার পর মনে করো 10টা কোম্পানি আছে, মনে করো প্লাস করার পর 16টার, মনে করো 10টা কোম্পানি আছে, প্লাস করার পর মনে করো 200 হলো, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে পি, ইন্ডাস্ট্রি পি কত বেড়ে গেল? 20। অর্থাৎ অ্যাভারেজ ইন্ডাস্ট্রি পি মানে সমস্ত কোম্পানি পি গুলোকে যোগ করা হলো, যোগ করে যতগুলো কোম্পানি তত দিয়ে ভাগ করা হলো। এটা তোমাদের ভাগ যোগ করার দরকার নেই, বোঝানোর জন্য বললাম, তোমরা এটা মাথায় রেখে দিও যে ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি কম হলে ভালো, কম মানে খুব কম। দেখো এখানে এই জন্য তোমাকে বলছিলাম না রকেট স্টক, দেখো এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি 1 টাকা ইনকাম করার জন্য 23 টাকা দেওয়া উচিত, কিন্তু এখানে 1 টাকা ইনকাম করার জন্য 16 পয়সা, তুমি 16 পয়সা দিয়ে 1 টাকা কামাচ্ছ, আর এখানে 23 টাকা দিয়ে 1 টাকা কামাচ্ছ, মানে ইন্ডাস্ট্রি থেকে কত গুণ কম, দেখো মানে কত ভালো এই ইন্ডাস্ট্রি, এর পিটা কত ভালো, তবে ইন্ডাস্ট্রি পি থেকে পিটা ক্যালকুলেশন করতে পারছি।
তো তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক কি থাকবে, তোমাদের কাজ কি থাকবে সেটা আগে বোঝায়। তারপরে দেখো আমি তোমাদেরকে, তোমরা কি করবে, তোমরা এইগুলো আপাতত যেগুলো শেখালাম এগুলো একটুখানি মাথায় রাখবে যে কাকে কি বলা হয়। আমি তোমাদেরকে প্রশ্ন করবো বুক ভ্যালুটা কি, ডিভিডেন্ডটা কি, তোমরা ভিডিওটা তারপরে বারবার দেখবে, দেখে এটা মুখস্থ করে ফেলবে। কারণ একটা সময় যখন ট্রেড করবে এগুলো তোমাদের ইনভেস্টমেন্ট যখন করবে এইগুলো কিন্তু তোমাদের জন্য মেন অস্ত্র, এগুলো কাজে লাগবে। আরও অনেক আছে সেগুলো পরের ক্লাসে কভার করবো, কারণ আজকের বেশি কভার করলে তোমার মাথায় রাখতে পারো। তাহলে আমরা তোমাদেরকে ভিডিও কি বানাবো, আইপিও কীভাবে বাই করতে হয়, আইপিও কীভাবে সিলেকশন করতে হয়, আইপিও বিষয়ে ডিটেলসে তোমাদের আমি ভিডিও পাঠাবো, সেটা দেখে আইপিও ব্যাপারটা তোমরা বুঝবে, আইপিও ব্যাপারটা স্টাডি করবে, কারণ আইপিওতে তোমাদের প্রশ্ন করবো। দ্বিতীয় হচ্ছে কি এই যতটুকু শেখানো হলো এইটুকু তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে তোমাদের প্রশ্ন করবো। দ্বিতীয় কথা গেল, এবার কি শেখাবো তোমাদেরকে, একটা জিনিস শেখাবো। দেখো ভালো কোম্পানি মানে নিফটি 50, যেখানে রিস্ক কম। তাহলে তোমরা গুগলে সার্চ করো নিফটি 50 স্টক লিস্ট, এইভাবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো নিফটি 50 স্টক লিস্ট। সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আছে, দেখবে অনেকগুলো ওয়েবসাইট আছে। ধান স্কিনারে যাবে, স্কিনারে যাওয়ার পরে প্রথম যে 50টা কোম্পানি আছে, এই 50টা কোম্পানির মধ্যে দেখো একটা তোমাদের কথা বলি, এই যে চার্ট ওয়ারেন বাফেট, যেমন ওয়ারেন বাফেটটা কে জানো? ওয়ারেন বাফেট হচ্ছে শেয়ার মার্কেটের গুরু, বা শেয়ার মার্কেটের আমরা অনেককে বলে থাকি কিং। কারণ যেমন আমাদের ক্রিকেটের ভগবান বা ক্রিকেটের কিং কাকে বলে থাকি, সচিন তেন্ডুলকারকে বলে থাকি। এরকম খেলার অনেকে আছে, তাদেরকে ওই খেলার কিং বলে থাকি, মানে এই খেলার অ্যাকচুয়ালি জনক, খুব ভালো খেলেও। তো শেয়ার মার্কেটের কিং হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটের মতে কোনো স্টকে টাকা লাগানোর আগে অবশ্যই তার চার্টটা দেখো, ওই চার্ট দেখো, চার্ট লেখা আছে, চার্টটা দেখো। আর তোমাদের কাজ কি থাকবে, নিফটি 50-র মধ্যে যতগুলো কোম্পানি আছে প্রতিটা কোম্পানির চার্টে গিয়ে চেক করা কার চার্ট ভালো আর কার চার্ট খারাপ। তোমাদের কাজ থাকলো সবাই কি করবে, 50টা কোম্পানি আমি দেখাচ্ছি তোমাদেরকে। 50টা কোম্পানির মধ্যে গেলে সার্চ করলে, কম্পিউটারে গিয়ে সার্চ করলে নিফটি 50 স্টক লিস্ট, সার্চ করার পর ঢুকলে স্ক্রিনার চলে এলো, এখানে দেখো 50টা স্টক আছে। ইন্ডিয়ার সব থেকে ভালো 50, ভালো বলা উচিত, মানে বড় স্টক। বড় মানে নিশ্চয়ই ভালো বলে তো 1 নম্বরে র্যাঙ্ক করেছে না, স্কুলে 1-এ র্যাঙ্ক করা মানে নিশ্চয়ই ভালো। তারপরে 2-এ র্যাঙ্ক করেছে, 3-এ র্যাঙ্ক করে, যেটা ভালো। তো প্রতিটা চার্টে যাবে, প্রতিটা চার্ট খুলবে। কিভাবে খুলবে, এই কোম্পানির মধ্যে ক্লিক করলে, কোম্পানিটা খোলার পরে এই চার্টে, এই দেখো এখানে চার্ট অপশন আছে দেখতে পাচ্ছ, এই চার্টে যাবে। এই চার্টে ক্লিক করলে চার্ট খুলে যাবে। চার্টে যাওয়ার পর কি করবে, এখানে দেখো অনেকগুলো অপশন আছে, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স আর ম্যাক্সিমাম 1 ইয়ার, 6 মান্থ, 1 মান্থ। মানে 1 মাসের মধ্যে কোম্পানিটা কত উপরে নিচে গেছিল, 6 মাসের মধ্যে কত উপরে নিচে গেছিল, 1 বছরের মধ্যে কত উপরে নিচে গেছিল, 3 বছরের মধ্যে কত কেমন ছিল। এটা তোমাদের কি করবে, তোমাদের কিছু করার দরকার, তোমরা শুধুমাত্র ম্যাক্সিমাম যেটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করে পরে চার্টটা দেখো, এই চার্টটা দেখো মোটামুটি আপ ডাউন করতে যেখানে যারা টাকা লাগিয়েছিল সবার টাকা এইভাবে বেড়ে গেছে। তারপরে এই চার্টটা মোটামুটি তোমরা সবার চার্টে যাবে, তোমাদের আইডিয়া অনুযায়ী কার চার্ট সব থেকে ভালো, স্মুথলি সবাইকে প্রফিট দিয়ে রেখেছে। দেখো এই একটা চার্ট দেখালাম, এবার আমি এখানে একটা অন্য কোম্পানির চার্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা চার্ট দেখায়, সেটা হচ্ছে কি আইসিআইসিআই ব্যাংকের চার্ট দেখাচ্ছি। দেখো আচ্ছা, এই চার্ট দেখো। তাহলে তোমরা দেখো রিলায়েন্সের থেকে কিন্তু রিলায়েন্সে আপ ডাউন আছে, রিলায়েন্সের থেকে কিন্তু ভালো চার্ট কিন্তু আইসিআইসিআই ব্যাংকে। দেখো ওভারঅল ঘুরে ফিরে উপর দিয়ে চলে গেছে। এইভাবে তোমরা আরেকটা কোম্পানিতে গেলে, এইচডিএফসি ব্যাংকে গেলে, এইচডিএফসি ব্যাংকের চার্টটা দেখো। ফের চার্টে গেলাম, চার্টে গিয়ে চার্ট ম্যাক্সিমাম করলাম, পুরো চার্টটা দেখো। এই চার্টটাও ভালো। অর্থাৎ এই যে চার্টগুলো আছে, এই টাইপের চার্ট মানে এখানে যারা টাকা লাগিয়েছিল তারাও লাভ করেছে, এখানে যারা টাকা লাগিয়ে তারা লাভ করেছে, যারা টাকা লাগিয়েছে, যারা ওয়েট করেছিল, ম্যাক্সিমাম লোক কিন্তু লাভ করেছে যারা ওয়েট করেছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি তুমি করে রাখো এইরকম চার্টে, তাহলে তোমাদের প্রফিট হবেই হবে। 99% চান্স বছরের মধ্যে তোমার প্রফিট হবেই হবে। ইনভেস্টাররা যারা টাকা লাগিয়ে রাখবে, তার মানে চার্ট। আর কিছু অন্য চার্ট দেখাই, এটা ভালো চার্ট দেখলাম তো, আর অত খারাপ চার্টও তোমরা দেখতে পাবে। মনে করে নাও আল্ট্রাটেক সিমেন্ট, এর চার্টটা দেখা তোমাদেরকে চার্ট ভালো হবে না আমার আইডিয়া অনুযায়ী। চার্টে যদি কিরকম আপ ডাউন করেছে 1 বছরের মধ্যে, মানুষের মাথা খারাপ করে দিয়েছে। এবার ধরো নাও 3 বছরের চার্ট দেখো, 3 বছরে গেলাম না, ম্যাক্সিমাম চার্ট দেখলাম। এর চার্ট দেখো মোটামুটি, চার্ট খারাপ না। এখান থেকে গেছে, যাওয়ার পর এই এসে ফের উঠেছে, ফের অনেকটা পড়েছে, ফের উঠেছে। তার মানে এই চার্টটা মোটামুটি, এই চার্টটা কিন্তু ভালো না। তাহলে তোমাদের কি কাজ থাকবে, আমি আরেকটা স্টক দেখাই, আরেকটা চার্ট দেখাই। 1 সেকেন্ড, আরেকটা চার্ট দেখা। দেখো এই চার্টটা দেখো,
আর একটা চার্ট দেখাই, একটা অন্য কোম্পানির চার্ট তোমাদেরকে দেখায়। দেখো এখানে টাটা স্টিল, এখানে দেখো জিএসডব্লিউ স্টিল, এখানে দেখো এখানে চার্ট দেখায়। এই চার্টটা দেখো, ম্যাক্সিমাম করলাম, এই চার্টটা দেখো কিরকম, এই চার্টটা দেখো কেমন। এই চার্টে দেখো এখান থেকে উঠেছে, এখানে যারা বাই করেছিল এখানে দেখো কতটা নেমেছে, ভয়ে সেল করে লস করে বেরিয়ে গেছে, ফের এখান থেকে উঠেছে, ফের এই নেমেছে। মানে এই চার্ট ভালো না। এই টাইপের স্টকে যদি কেউ টাকা লাগিয়ে রেখে দাও তাহলে যে কোনো সময় তোমার সাথে বিপদ হতে পারে। তার মানে ভালো চার্টওয়ালা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে প্রথম পার্ট কি কি শিখলাম, আজকের মেন পার্ট ভালো চার্টওয়ালা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে প্রথমত। এইগুলো তো শিখলাম, এগুলো তো দেখতে হবে, এগুলো যেমন তোমাদেরকে দেখালাম এগুলো তো দেখতে হবে, এগুলো তো দেখতে হবে। সাথে সাথে মেন যেটা ফর্মুলা যেটা তোমাদেরকে দেখালাম, চার্ট ভালো। অর্থাৎ তোমাদের কি কাজ থাকলো, ইন্ডিয়াতে যে 50 খানা কোম্পানি আছে, 50 খানা কোম্পানি না, নিফটি 50 স্টক সার্চ করবে, এখানে দেখবে যে 100 খানা কোম্পানি তোমরা দেখতে পাবে। এই 50টার পরে 50টা কোম্পানি, এই 50টা কোম্পানির মধ্যে প্রতিটা কোম্পানির চার্ট দেখবে, সব থেকে ভালো চার্ট কার, এরকম 10 খানা চার্ট বের করবে। সব থেকে ভালো মনে করে 1 নম্বরে আইসিআইসিআই ব্যাংক রাখলে, 2 নম্বরে রাখলে, এইভাবে এই যে 50টা কোম্পানির মধ্যে 10টা না 5টা তোমাদের ভালো চার্ট বের করে আমাকে পাঠাতে হবে। আমি ওই দিনই দেখবো, ক্লাসের দিন দেখবো যে কে সব থেকে ভালো চার্ট বের করেছে। তাহলে 50টা কোম্পানি প্রতিটা শেয়ারের চার্টে যাবে, চার্ট গিয়ে দেখবে কার চার্ট ভালো। তাহলে প্রথম কার চার্ট ভালো, তাহলে প্রথম কাজ হচ্ছে কি দেখো, এবার কাজটা তোমাদেরকে দিই, তোমার চাইলে লিখে নাও, কার CHART চার্ট, কার চার্ট ভালো এই 50টা কোম্পানির মধ্যে, কার কার পি সবথেকে কম, এই 50টা কোম্পানির মধ্যে কার সবথেকে পি কম। তাহলে আর কার বুক ভ্যালু, আচ্ছা ডিভিডেন্ড, DIVIDEND, কার ডিভিডেন্ড সব থেকে বেশি, কার ডিভিডেন্ড বেশি। তাহলে তোমাদের কাজ কি থাকলো, এই যে 50টা কোম্পানি, প্রতিটা কোম্পানিতে ঢুকবে, প্রথম চার্ট দেখবে, তার পি দেখবে, তারপরে ডিভিডেন্ড দেখবে, এগুলো লিখবে। লেখার পরে দেখবে যে সব থেকে পি, মনে করো রিলায়েন্স লিখলে রিলায়েন্সের চার্টটা লিখলে মোটামুটি ডিভিডেন্ড কত দিচ্ছে, পি কত হচ্ছে। তাহলে তোমরা তাহলে বলবে যে আমাকে কাল পরের ক্লাসে বলবে যে সব থেকে চার্ট কার ভালো আর সব থেকে পি কার কম। আর দেখো এখান থেকে তোমরা চাইলে দেখেও নিতে পারো, দেখো তোমাদের সামনে দেখো এখানে শো করছে, দেখতে পাচ্ছ পি লিস্ট শো করছে, ডিভিডেন্ড লিস্ট শো করছে, দেখো ডিভিডেন্ড। তোমরা এখান থেকে এই দুটো অ্যান্সার পেয়ে গেলে, ডিভিডেন্ড আর পি, সবথেকে পি কার কম, এখান থেকে তোমরা একটা করে দেখে নেবে, পি কার কম, 5টা স্টক বের করবে, 5টা পি সিরিয়াল করে দেবে, এর পি সবথেকে কম, তারপরে এইভাবে 5টা, আর তারপর ডিভিডেন্ড 5টা, সবথেকে বেশি ডিভিডেন্ড কে দেয়, দ্বিতীয় নম্বরে কে আছে, 3 নম্বরে কে আছে, 4 নম্বরে কে আছে, 5 নম্বরে কে আছে, আর সবথেকে ভালো চার্ট কার আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এইভাবে তোমাদেরকে এই সপ্তাহটা কাজ থাকলো, এই কটা তোমরা প্র্যাকটিস করবে। সাথে সাথে এই ভিডিও যেটা বানাচ্ছি, ভিডিওটা 1 থেকে 2 বার মিনিমাম তোমরা দেখবে, দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আমি তোমাকে এটুকু বলতে পারি, তোমরা যদি শুরুটা ভালোভাবে করো, তোমাদের শেষটা অনেক ভালো হতে পারে। শুরুটা যদি ভালোভাবে করো, তোমাদের শেষটা অনেক ভালো হতে পারে। আর শেয়ার মার্কেটে প্রফিটেবল তারাই হতে পারে যারা কনস্ট্যান্ট প্র্যাকটিস করে। এবার আমার উপর যদি তোমরা ছেড়ে দাও, আমি চেষ্টা করবো কিভাবে তোমরা প্রফিটেবল হবে সেটা বোঝার চেষ্টা করবো। চলো, এই পর্যন্ত আমাদের ক্লাস আজকে থাকছে, এই পর্যন্ত আমি শেষ করছি। এবার যদি কারোর প্রশ্ন থাকে, সবার প্রশ্ন নেব, তবে আমি বাড়ি যাব। চলো, যার প্রশ্ন নেই সে চাইলে বেরিয়ে যেতে পারো, এবং ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো। পরের ক্লাস পরের সপ্তাহে বৃহস্পতিবার রাত 8:30 থেকে হবে, পরের সপ্তাহে বৃহস্পতিবার 8:30 থেকে ক্লাস হবে। এর মিডিলে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করতে পারো, গ্রুপে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যাদের প্রশ্ন নেই তারা বেরিয়ে যাও, বা যাদের প্রশ্ন আছে তারাই ওয়েট করো, তাদের প্রশ্ন নিয়ে আমি বেরিয়ে যাবো।